একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। ওহো, এটা তো তোমার বিয়ের কার্ড, তো তুমি দেখেছো তো? আশ্চর্য, আমার বিয়ের কার্ড আর আমি দেখবো না? ওহ গুড। স্যার আসবেন কিন্তু? অবশ্যই আসবো, আমি না আসলে তো বিয়েই হবে না। মানে? কিছু না, আসবো। ওকে স্যার, আসি তাহলে। অরু চলে যাওয়ার পর সোয়া আর আয়াস অবাক হয়ে অরুর দিকে তাকিয়ে আছে, কারণ তারাও কার্ড থেকে জানতে পেরেছে আহানের সাথে তার বিয়ে। সোয়া কিছু বলতে চাইলো, কিন্তু সামনে দেখলো আহান ইশারা করে কিছু বলতে বারণ করছে, তাই সোয়াও চুপ হয়ে গেল। অরু বাড়ি চলে গেল। দেখতে দেখতে চলে গেল 1 মাস। আজ অরুর মেহেদি, কাল গায়ে হলুদ, আর পরশু বিয়ে। অরু সব ফ্রেন্ডরা আর কাছের আত্মীয় স্বজনরা এসেছে, আর অরু মুড অফ করে বসে আছে। তিন্নিরা এসে বলল, আরে মুড অফ করে আছিস কেন? কিছু না, বলছিলাম কি আমার রাগি বজার ডেভিল বস এসেছে, ওনাকে তো বিয়ের কার্ড তো দিলাম। তিন্নিরা হাসবে কি কাঁদবে বুঝতে পারছে না। আবার তারা ভাবলো অরুর সাথে একটু মজা করা যাক। বলছি আরো, তোর স্যারের জন্য এত চিন্তা কেন হচ্ছে? উনি আসলে আসবে, আর না আসলে নাই। তা তো ঠিক, বাট ইনভাইট করেছি, আসবে না? বুঝি না শয়তানটার এত অ্যাটিটিউড কেন। নিজের জামাইকে নিজেই শয়তান বলছে, হায় আল্লাহ, আর কত কি দেখবো। ওই শাকচুন্নি, তুই কি বের করছিস? স্পষ্ট করে বল। কিছু না, চল, তোর গায়ে হলুদ, অথচ তুই এখনো রেডি হসনি? মানে আজও কি তুই দেরি করতে হবে? উফ, এখানে তো সন্ধ্যা। আরে রাখ তো সন্ধ্যা, চল। তিহান, শাহির, ফাহিম, রুশান আসেনি? ওরা তো এখনো আসেনি, তবে চলে আসবে, চিন্তা করিস না। এখন চল। তুই তো আবার পার্লার মেয়েদের নাকি আসতে বারণ করছিস। উফ, এত গর্জিয়াস আমার ভালো লাগে না। আর তোরা তো আছিস। জি মহারানী, এখন চলেন। চলো, মন্ত্রী আর সেনাপতিরা। ওই তোর না মেহেন্দি, আজও ফাইজলামি করছিস? নবা উষ্টা মেরে একদম বানিয়ে দিব বোবা। মেহেন্দি বলে কি আমি কথা বলতে পারবো না? হ্যাঁ বোন রে বোন, এভাবে ঝগড়া করলে গায়ে হলুদ হবে না। রুশান আসবে রাফু? শুধু গায়ে হলুদের দিন আসবে মনে হয়। কেন কেন? রুশানকে তো ইনভাইট করেছি, তাহলে শুধু গায়ে হলুদের দিন কেন? সেটা বিয়ে হয়ে গেলেই বুঝবি। তিন্নিরা অরুকে নিয়ে গেল রেডি করার জন্য। অরুকে একটা গোল্ডেন রঙের লেহেঙ্গা পরানো হলো, একদম হালকা মেকআপ। অরু, তিন্নি আর নোভা মিলে 2 হাতে অরুকে মেহেদি দিয়ে দেয়, আর হাতের তালুতে স্টাইল করে আহানের নাম লিখে দেয়। কিন্তু বেচারি অরু সেদিকে কোনো খেয়ালই নেই। তিন্নি, নোভা, রাফিয়া একই রকম গাউন পরলো, হালকা মেকআপ, আর সোহাও গাউন পরেছে, বাট তাদের থেকে আলাদা। অরুকে স্টেজে বসিয়ে তারা নামলো। হঠাৎ সবার কানে গানের সাউন্ড আসলো। অরুসহ সবাই অবাক। তিহান, শাহির আর আয়াস গোল্ডেন পাঞ্জাবি পরে নায়কদের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর মিউজিকে তালে তালে তিহান, শাহির, ফাহিম আর আয়াস নাচছে। তিহান টান মেরে তিন্নিকে নিয়ে আসলো। শাহির শোভাকে, যেহেতু রুশান নাই তাই ফাহিম রাফিয়াকে নিয়ে আসলো, আর আয়াস শোভাকে। গানের তালে তারা নাচছে। মেহেদি প্যার ওয়ালি হাতোं पे लगाओगी, घर मेरे बाद गैर का बसाओगी, ओ मेहंदी प्यार वाली हाथों पे लगाओगी, घर मेरे बाद गैर का बसाओगी, वो मुझे मरने से, वो मुझे मरने से, वो मुझे मरने से पहले यकीन था, ये काम मेरी बात करोगी, ओ दिल तोड़ के, ओ दिल तोड़ के हंसती हो मेरा, वफाए मेरी याद करोगी, ओ दिल तोड़ से। বাকিটা নিজের দায়িত্বে শুনে নিয়েন। সবাই অনেক মজা করলো। পরের দিন আজ অরুর গায়ে হলুদ। অরুকে বাঙালি স্টাইলে শাড়ি পরানো হলো, গা ভর্তি ফুলের গহনা, চোখে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে রেড লিপস্টিক দেওয়া, ব্যাস এতটুকু। অরুকে নিয়ে তিন্নি, নোভা আর রাফিয়া স্টেজে নিয়ে আসলো। অরুর আত্মীয়রা এক এক করে অরুকে হলুদ লাগাচ্ছে। তিন্নিরা ঠিক করলো তারা সবার শেষে লাগাবে। এদিকে তিহান, শাহিদ আর রোশান চলে আসলো, কিন্তু ফাহিম আসলো না। বাকি 3 জন হলুদ আর সবুজ রঙের পাঞ্জাবি পরলো। তিন্নি, নোভা, রাফিয়া পরলো হলুদ আর সবুজ মিক্স করা লেহেঙ্গা। একটার চেয়ে একটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিন্নি দেখো, ওই ছেলেটা তোমার দিকে তাকিয়ে আছে। তুমি এখানে থাকো, না হলে সুযোগ পেলে ছেলেটা তোমার সাথে কথা বলতে চাইবে। বেটা বজ্জাত, কোথায় বলবে? তিন্নি, তোমাকে সুন্দর লাগছে। এখন আসছে কোন ছেলে তাকিয়ে আছে তা দেখছে।
তোমাকে তো অলওয়েজ সুন্দর লাগে, তাই আর এক্সট্রা করে বললাম না আর কি। হয়েছে, আর বলা লাগবে না। কি? সাইর হাত দিয়ে নোভার কাজল থেকে একটু নিয়ে টিপ পরিয়ে দিল। নোভা চোখ বন্ধ করে রয়েছে। কেন? থ্যাঙ্কস। রাফিয়া একটা গোলাপ ফুল নিয়ে তার উপর হাত বোলাচ্ছে। এমন সময় রুশান পেছন থেকে বলল, গোলপাতা হাতে নয়, ধোয়া পাতায় দিলে আরো বেশি সুন্দর লাগতো। রাফিয়া রুশানের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো। রুশানকে পাঞ্জাবি তো অনেক ভালো লাগছে। রাফিয়া এক দফা ক্রাশ খেলো। রুশান তো রাফিয়ার উপর ফিদা। বেচারা রাফিয়ার এক এক রূপে দিকে ক্রাশ খেয়েই যাচ্ছে। আজও ব্যতিক্রম হলো না। কিন্তু আমি তো খোপা করিনি। আরে কি হয়েছে? মানে? রুশান রাফিয়ার হাত থেকে গোলাপটা নিয়ে কানের পাশে গুঁজে দিল। এতে রাফিয়াকে আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে। ওয়াও, এখনো ঠিক আছে? রাফিয়া লজ্জায় মাথা তুলতে পারছে না। রাফি, আজ অনুষ্ঠান শেষ হবার পর সাদে আসতে পারবা? কেন? আসলেই দেখতে পারবে। ওকে। এদিকে সোহা হলুদ রঙের শাড়ি পরেছে। আয়াস তো বেউ সবার উপক্রম। এভাবে তাকিয়ে আছো কেন? সোহা, ইউ লুক লাইক ভেরি বিউটিফুল। শাড়িতে তোমাকে এত ভালো মানায়, আগে জানতাম না। আগে কিভাবে জানবা? আমি তো আগে শাড়ি পরিনি। তাও ঠিক। সবার হলুদ লাগানো শেষ হলে তিন্নি এসে অরুর কপালে হলুদ লাগিয়ে দেয়। নোভা গালের এক পাশে, রাফিয়া অন্য পাশে, সোহা হাতে অল্প লাগিয়ে দেয়। এবার তিন্নি নোভা রাফিয়া মিলে অরুর পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেয়। সোহা এই সময় একটা ছবি তোলে যেখানে অরুর পুরো মুখে হলুদ আর অরুর রাগী চোখে সবার দিকে তাকিয়ে আছে। অরু গিয়ে একদম এক একটাকে হলুদ দিয়ে গোসল করালো। সবাই তাদের কাণ্ড দেখে হাসছে। সবার শেষে রুশান আর আয়াস হলুদ লাগাতে আসলো। অরুও ওদের পুরো মুখে হলুদ লাগিয়ে দেয়। তারা দুজনে একইভাবে লাগিয়ে দিল। রাফিয়া আড়ালে রুশানকে বলল, আচ্ছা রুশান, তুমি তোমার ফ্রেন্ড জিজুর ওখানে না থেকে এখানে কেন? বুঝলাম না। কারণ হলো এটা আহান বলেছে, আর আহানদের ওখানে আজ তেমন কিছু হবে না, শুধু আহানকে হলুদ লাগাবে। তাছাড়া আমি আহানকে হলুদ লাগিয়ে এসেছি। ফাজিল। ওরু, কয়েকটা ছবি তুলে দাও। কেন? আরে আহান বলছে। রাফিয়া গিয়ে অরুর কতগুলো ছবি তুলে রুশানকে দিল। রুশান আহানকে সেন্ড করলো। এদিকে আহান অপেক্ষায় ছিল কখন রুশান অরুর ছবি তুলে দিবে। মোবাইল বাজতেই 1 সেকেন্ড ওয়েট না করে মেসেজ ওপেন করলো। অরুর ছবি ডাউনলোড হতেই আহানের মুখ থেকে এমনি এমনি বেরিয়ে এলো, ওয়াও, শাড়িতে অরুকে এতটা কিউট লাগে জানতাম না। শুধু একবার বিয়েটা হোক, দেন প্রতিদিন শাড়ি পরায় বসায় রাখবো আমার সামনে। এর মাঝে কোথা থেকে আফরা এসে আহানের হাত থেকে মোবাইল নিয়ে নিল। ওহো ভাবি, ছবি দেখা হচ্ছে তাই না? দাঁড়া মম। ওই পেতনি, চুপ চুপ, প্রেজেন্টিং এভাবে নষ্ট করিস না। আজ না আমার গায়ে হলুদ। তো কি হয়েছে? আমার তো আর না। মোবাইল দে। নো নো, কভি নেই। আহান পকেট থেকে 2টা চকলেট বের করলো। সাথে সাথেই আফরা মোবাইল দিয়ে দিল। আহানকে হলুদ লাগানোর জন্য স্টেজে নিয়ে আসা হলো। আহান সবাইকে আগে থেকেই বলে দিয়েছে অল্প যেন হলুদ লাগায়। তার আবার এসব ভাল লাগে না। মিস্টার নিরামিষ হলে যা হয় আর কি। কিন্তু আমাদের আফরা তো আফরাই। আফরা গিয়ে আহানে পুরো মুখে হলুদ লাগিয়ে দেয়। পশ্চাৎ মায়া ঠিক ওর কার্বন কপি, দুজনেই ফাজিলের ডিব্বা। দাঁড়া তুই। আহানও আফরাকে হলুদ লাগিয়ে দেয়। আহান কিছুক্ষণ পর তার রুমে চলে গেল। রুমে এসে ভাবতে লাগলো, আমার গায়ে হলুদ অথচ আমার বউকে আমি এখনো হলুদ লাগাইনি। দিস ইজ নট ফেয়ার। আহান কিছু না ভেবে অরুকে হলুদ লাগানোর উদ্দেশ্যে চলে গেল। অরু বেলকনির দরজা খোলা থাকায় আহানের কষ্ট করতে হলো না। তবে উঠতে একটু কষ্ট হলেও আহানের তাতে কোনো মাথা ব্যথা নেই। আহান চুপি চুপি অরুর বিছানার পাশে এলো। আহান অরুর ঘুমন্ত চেহারা দেখে ক্রাশ না খেয়ে থাকতে পারলো না। আহান দেখলো অরু হলুদ উঠিয়ে নিয়েছে, তাও মুখের মধ্যে হলদে হলদে ভাব রয়ে গেছে। আহান আরো বেশি অবাক হলো ঘুমানোর ধরন দেখে। অরুকে দেখে মোটেও বোঝা যাচ্ছে না আজ তার গায়ে হলুদ আর কাল বিয়ে। অরু সাদা একটা টি শার্ট আর কালো প্লাজো পরেছে। আহানের চোখ গেল অরুর পিঠের দিকে, কারণ অরুর শার্ট সামান্য উঠে গিয়েছে। আহান 7-5 না ভেবে অরুর পেটে হলুদ ছুঁয়ে দিল। ঘুমের মধ্যে অরু কেঁপে উঠল। আহান অরুর মুখের দিকে তাকিয়ে চলে গেল। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর আফরা হাত ছাড়তে ছাড়তে ওয়াশরুমে যাচ্ছে হলুদ ওঠানোর জন্য। এমন সময় আফরাকে মিনার টান দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে দেয়। আফরা ভয়ে চোখ বন্ধ করে রয়েছে। মিনার তাকিয়ে আছে আফরার দিকে।
সারা বাড়ি লাইটিং করা আর নানান ধরনের মরিচবাতি, যার আলো সোজা আফরার মুখে পড়েছে। আফরার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেল। মিনার মনে মনে বলল, মেয়েটার মুখে এত মায়া, যার কারণে আমি চাইলেও দূরে থাকতে পারি না। আপনি? মিনার তাড়াতাড়ি ছেড়ে দিল আফরাকে। কি যেন বলতে চেয়েছিলাম। কিছু বলবেন? না মানে, যখন সাহস করে বলতে পারবেন তখন বলিয়েন। কথাটা বলে আরাপ চলে যেতে লাগলো। আই লাভ ইউ আফরা। আফরা মিনারের কথা শুনে থেমে গেল। মিনার আবার বলতে শুরু করলো, জানি না কখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। তোমার বাচ্চামো স্বভাবটা আমার আরো বেশি প্রেম করতে বাধ্য করে। তোমার সবকিছু ভালো লাগে আফরা, অনেক বেশি ভালোবাসি তোমায়। আফরা মুগ্ধ হয়ে মিনারের কথা শুনলো। স্বপ্নের মতো লাগছে আফরার কাছে। আফরা কখনো ভাবেনি মিনার আজ তাকে ভালোবাসার কথা বলবে। আফরা চুপ করে আছে দেখে মিনার বলল, আমি তোমায় জোর করবো না আফরা, তোমার যখন ইচ্ছে হয় উত্তর দিও, আমি অপেক্ষায় থাকবো। মিনার পেছন থেকে হেঁটে চলে যেতে লাগলো। আফরা মিনারকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি। এটা ঠিক, একটু দেরিতেই সেটা বুঝছি। মিনার আফরাকে সামান্য ফেরালো। আফরা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। যাক, অবশেষে তোমার মুখে ডাকটা শুনতে পেলাম। আফরা লজ্জায় মিনারের বুকে মাথা লোকালো। শুরু হলো আরেকটি প্রেম কাহিনী। তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে? দেখা যাক শেষ পরিণতি কি হয়। রাফিয়া চুপি চুপি হেঁটে ছাদে গেল। রুশান পেছন থেকে রাফিয়ার চোখ ধরল। রাফিয়া বুঝে গিয়েছে এটা রুশান। রাফিয়া বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রুশান কিছু বলল, একটু এগিয়ে গিয়ে চোখ খুলে দিল। রাফিয়া চোখ থেকে হাত সরাতেই রাফিয়া অবাক প্লাস খুশি হয়ে যায়, কারণ সামনে গোলাপের পাপড়ি দিয়ে আই লাভ ইউ সবুজি লেখা। রাফিয়ার খুশিতে চোখ দিয়ে জল চলে এলো। রাফিয়া, তুমি বলছো না তোমাকে সবজি কেমন রাখি? যেদিন ফার্স্ট তোমাকে রেস্টুরেন্টে দেখি ওই দিন তুমি প্রকৃত রূপে আমার সামনে এসেছিলে, সবুজ কামিজ পরা। আমার চোখ ফেরানো মুশকিল ছিল। ওই দিন থেকেই তুমি আমার কাছে সবুজি। আই লাভ ইউ রাফু, ডু ইউ লাভ মি? রাফিয়া হেসে তার হাত রুশানের হাতে বাড়িয়ে দিল। রুশান হলো রাফিয়া আর মিষ্টির প্রেম কাহিনী। সকালে তিন্নি, রাফিয়া আর নোভার চেঁচামেচিতে অরুর ঘুম ভাঙল। বজ্জাত মাইয়া, নিজের বিয়েতে কেউ এতক্ষণ ঘুমায়? থাক না তিনু, ওকে আজ ঘুমাতে দে। বেঁচে রাতে ঘুমাতে পারবে কিনা সন্দেহ। সবাই হাসতে লাগলো নোভার কথা। অরু ধরপড়িয়ে উঠে গেল নোভার কথা শুনে। এই ঘুমাতে কেন পারবে না শুনি? আর উফ, চুপ কর, ফ্রেশ হতে যা। অরু হাত উঁচু করে আলসেমি ভাব নিতেই তার চোখ গেল পেটের হলুদের দিকে। এখানে হলুদ কিভাবে এলো? কাল রাতে তো হলুদ উঠিয়ে ঘুমালাম। তাহলে এলো কিভাবে? মনে হয় আমাদের জিজু এসে লাগিয়ে দিয়েছে। ফালতু কাপ বন্ধ কর। হয়তো ভুলে লেগে গিয়েছে। এবার যা, পার্লারের মেয়েগুলো চলে আসবে। উফ, এই পার্লার শব্দটা জাস্ট অসহ্য। শাকচুনি, আজ তোর বিয়ে, আজ সাজতেই হবে। আমরাও সাজবো, বাট নর্মাল। অরু দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরুকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বউ সাজে অরুকে অপরূপ লাগছে, কিন্তু অরু মন খারাপ করে বসে আছে এখন। এই বাড়ির মেয়ে, কিন্তু একটু পর সে এই বাড়ির অতিথি হয়ে যাবে। মা বাবা স্বামীকে ছাড়া থাকতে হবে ভাবতেই অরুর দুই চোখ দিয়ে মনে হয় এখনই জল গড়িয়ে পড়বে। অরুর মা দেখতে আসলো অরুর সাজ কতটুকু। তিনি বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগে যেন। চোখের থেকে কাজল নিয়ে কানের পেছনে লাগিয়ে দিল। অরুর মন খারাপ হয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে। অরুর মা অরুর চেহারা দেখে নিজেই ফুঁপিয়ে কেঁদে উঠল। একটু পর তার মেয়েকে বিদায় দিতে হবে, এটা ভেবে অরুর মায়ের মন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অনেক কষ্টে কান্না চেপে অরুর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। তিন্নিরা আসলো, অরুকে সবাই পচাতে লাগলো। অরুও তাদের সাথে যোগ দিল। একটু পর বাইরে থেকে শব্দ এলো, বর এসেছে, বর এসেছে। তিন্নিরা চলে গেল গেট ধরার জন্য। অরুর ভিতরে ভিতরে খুব অস্বস্তি হচ্ছে। তিন্নিরা গেট ধরলো। আহানের জুতো চুরি সহ যা আকাম রয়েছে সব করেছে। বেচারা আহানকে ফকির বানানোর বাকি আছে। একটু পর কাজে আসলো। অরুকে আহানের কথা মতো লম্বা ঘোমটা দিয়ে নিয়ে আসা হলো। অরুকে কবুল বলতে বলছে, কিন্তু কিছুক্ষণ চুপ করেছিল, তারপর চোখ বন্ধ করে বলে দিল। বলার সময় 2 ফোঁটা জল পেপারে গড়িয়ে পড়ল। চলে এলো বিদায়ের পালা। নীরা তো অরুকে জড়িয়ে ধরেই আছে। সবাই কান্না করছে। অরুর মা তো ভাসিয়ে দিচ্ছে। অরুর কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায়। আহান অরুকে কোলে করে গাড়িতে নিয়ে গেল। সবার কাছ থেকে বিদায় নিয়ে আহানরা চলে গেল। এদিকে রাজ ঘরে বসে সব জিনিস ভেঙে চুরমার করে দিচ্ছে। তার ট্রাক চরম সীমানায়।
কি নেই আমার মধ্যে অরু? তুমি আমাকে রিজেক্ট করছো আর এই আহানকে বিয়ে করে নিলে? দেখে নেব তোমাকে। অরুর সেন্স আসার পর সে দেখে তার মাথায় আহানের মা হাত বুলিয়ে দিচ্ছে। অরু বুঝতে পেরেছে সে এখন কোথায়। আহানের মা বলল, মা তোমার এখন কেমন লাগছে? ভালো। আহানের মা আফরাকে বলল অরুকে আহানের রুমে দিয়ে আসতে। অরুর নিচের ভিতর দিয়ে কি যাচ্ছে একমাত্র সেই জানে। আহানের রুমে নিয়ে আসার পর আফরা বলল, বাহ ভাবি, বসে যে তোমাকে তো আরো বেশি কিউট লাগছে। থাক থাক, লজ্জা পেতে হবে না। আফরা চলে যাওয়ার পর অরু একটু নড়ে চড়ে বসলো। রুমের চারিদিকে তাকিয়ে অবাক। গোলাপ দিয়ে পুরো রুম সাজানো হয়েছে। একটু পর দরজা লাগানোর শব্দ পেল। অরুর মনের ভিতর ভয় কাজ করা শুরু করে দিয়েছে। না দেখে নাম না জানে বিয়ে করেছে, না জানি কি অপেক্ষা করছে তার জন্য। অরু মাথা উপরে তুলে আহানকে দেখে দিল এক চিৎকার। আমি জানতাম ভূমিকম্প হবে, এই জন্য আগে থেকে কানে তুলা দিয়ে রাখছি, না হলে আমার এই কিউট কানটার জান চলে যেত। কি আজে বাজে বলছেন? আপনি এখানে কেন? তো কোথায় থাকবো? আপনি যেখানে খুশি। আমার জামাই কোথায় সেটা বলেন। তুমি কি বিয়ের আগে জামাইয়ের ছবি দেখোনি? না মানে আপনাকে কোন দুঃখে বলতে যাব শুনি? বাইদা, রাস্তায় আপনি জামাইকে কিডন্যাপ করেন নাই তো? এই সত্যি করে বলেন। তোমার সামনে জলজান্ত তোমার জামাই দাঁড়িয়ে আছে, তা বলছো তোমার জামাই কই? হাউ ফানি। কি আপনি আমার জামাই? দেখেন, একদম ফাজলামি করবেন না বলে দিলাম। আহান অরুর দিকে এগোতে এগোতে বলল, ফাজলামি কেন করতে যাব? যেটা সত্যি সেটাই তো বললাম। তাছাড়া মামার আফরাকে আজ করতে পারো। আপনার মতো বজ্জাত রাগী কালাহাতি লাল কুমির হলুদ বানু নীল তিনি বেগুন হনুমানের সাথে আমার বিয়ে হয়েছে? ইজ ইট পসিবল? অরুর বকা শুনে বেচারা আহানের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এভরিথিং ইজ পসিবল বেবি। হোয়াট বেবি? এই এই কোন অ্যাঙ্গেল থেকে বেবি মনে হচ্ছে? শাকচুন্নার ডাইনা পেট না? আহান হাসতে হাসতে লাগলো আর অরুর গালে হাত দিয়ে ভাবতে লাগলো যে নীরা আপু তিন্নি কেন ছবি দেখতে বলেছিল। হায় রে পুরা কপাল, কেন যে ছবি দেখলাম না। শেষমেশ এই বজ্জাত রাগী ডেভিলের অত্যাচার সারা জীবন সহ্য করতে হবে। আম্মু। এক্সকিউজ মি মিস পটর পটর, এখানে শুধু তুমি আর আমি, তোমার আম্মু নেই। কালাহাতি, তুই আমাকে কেন বিয়ে করেছিস? নিশ্চয়ই আমাকে আরো বেশি করে অত্যাচার করার জন্য, তাই না? আহান মাথা চুলকাতে চুলকাতে বলল, ধরে নাও তাই। অরু এবার কাঁদো কাঁদো ফেস বানিয়ে ফেললো। কি পাপ করেছিলাম গো আমার প্রিয় আল্লাহ? কেন আমার এই কালাহাতিকে বড় হিসেবে পেতে হলো? কি আর করবা, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই না? অরু রেগে বলল, হয়েছে দেখিস কালাহাতি, তোকে আমি তেলা পোকার ভর্তা খাবো, কালাহাতি কোনহানের। আহান বাঁকা হেসে অরুর দিকে এগোতে লাগলো। অরু পেছাতে পেছাতে দেওয়ালের সাথে লেগে যায়। আহান এক দৃষ্টি দিয়ে অরুর দিকে তাকিয়ে আছে। অরু বউ সাজে আহানের কাছে খুব সুন্দর লাগছে, চোখ ফেরাতেই পারছে না। অরুও হ্যাবলার মতো তাকিয়ে আছে। অরুর হুঁশ আসতেই সে একদিক দিয়ে পালানোর চেষ্টা করলো। অমনি আহান দেওয়ালের সাথে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। অরু বলল, দেখুন কালোহাতি থুকু স্যার, আমার অস্বস্তি হচ্ছে, চেঞ্জ করতে হবে। আহান ছেড়ে দিল। অরু যেন হাফ ছেড়ে বাঁচল। অরু একটা গোল্ডেন জর্জেট শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল, কিন্তু বেচারি এখনো হুঁশে নাই, সে যে শাড়ি পরতে পারে না। অরু ওয়াশরুমে যাওয়ার আগে আহানের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে গেল। আহান হাসতে লাগলো অরুর কাণ্ড দেখে। অরু ওয়াশরুমের দরজা লাগিয়ে বলল, বজ্জাত অ্যানাকন্ডা কি মনে করে নিজেকে? আমাকে বিয়ে করে নিল, আর আমি কেমন বোকা না দেখে ড্যাং ড্যাং করে বিয়ে করে ফেললাম। তোর জীবনটা তেনা তেনা হয়ে গেল। এখন যদি আমাকে আরো অত্যাচার করে তখন? এই মাসুম নিষ্পাপ সুইটটা বাচ্চাটা মানে আমি তো মনে হয় এই পৃথিবীতেই থাকবো না। হাই হাই, শাড়ি তো পরতে পারি না, কি করব এখন? আল্লাহ, এই কোন মুসিবতে পড়লাম। অরু ওয়াশরুমের দরজা একটু খুলে বলল, এই যে কাল তুরি স্যার শুনছেন? শুনছি, বলো। বলছিলাম কি, আমাকে একটা থ্রি পিস বের করে দেন না, আমি তো শাড়ি পরতে পারি না। হ্যাঁ, তখন তো খুব বকছিলে, এখন আমার মিষ্টি মিষ্টি কথা বলছো। লাগবে না বজ্জাত অ্যানাকন্ডা, সাপের লেজ, কুমিরের নাতি, সাদা বান্দর। অরু ঠাস করে দরজা বন্ধ করে দিল। আহান হাসতে লাগলো অরুর কাণ্ড প্লাস অদ্ভুত বকা শুনে। এদিকে অরু আহানের গোষ্ঠী উদ্ধার করতে করতে শাড়ি পরছে, মানে পেঁচাচ্ছে আর কি। কোনোরকম পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। অরু বের হতেই আহান তাকে দেখে জোরে হেসে দিল। হাসতে হাসতে সে বসে গিয়েছে। আল্লাহ, এটা কি? তোমাকে সাপের মতো লাগছে, পুরাই নাগিন। কি আমি নাগিন? দাঁড়া বজ্জাত বিলাই, তোর ব্যবস্থা করতেছি আমি। অরু আহানের দিকে এগোতে ধপাস করে পড়ে গেল, কারণ শাড়িটা যেভাবে পেঁচিয়েছে না পড়ে উপায় নেই। আল্লাহ, কোমর তো ভেঙে গেল। এই বিলাতি বকের জন্য আমার কোমর শেষ। আহা!
অরুকে কিছু বলতে না দিয়ে আহান অরুকে কোলে করে বিছানায় বসিয়ে দিল। চুপ করে বসে থাকো, খালি পটর পটর। কেন চুপ থাকবে কেন? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? কারণ আমি তোমাকে আমাকে কি? কিছু না, ও তোমাকে অত্যাচার করার জন্য। এখানে বসো, আমি দেখছি 3 পিস আছে কিনা। আর অরুর লাগেজে দেখলো সবগুলাই শাড়ি। তোমার লাগেজে তো একটাও 3 পিস নাই। তাহলে কি হবে? সব আপনার জন্য হয়েছে। এখন এরকম পেঁচিয়ে বসে থাকতে হবে? আমি জ্ঞান হারাবো, মরেই যাব। উফ, আচ্ছা তুমি দাঁড়াও, আমি পরিয়ে দেই। কি? আহারে আস্তে চিল্লাও, সবাই কিন্তু অন্য কিছু মনে করবে। উফ সরি। আপনি শাড়ি পরাতে পারেন? এটা একটা ব্যাপার হলো, তুমি তো গাধি, এজন্য পারো না। আমি গাধি? তুই গাধা তোর। চুপ, একটা কথা যদি আর বলো তাহলে কোলে নিয়ে একদম জানালা দিয়ে ফিক্কা মারবো। আহান তার চোখে একটা কাপড় দিয়ে বেঁধে রাখলো আর অরুকে শাড়ি পরিয়ে দিচ্ছে। অরু আহানের প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে। অরু শুধু আহানের দিকে তাকিয়ে আছে। ফর্সা চেহারায় বিন্দু বিন্দু খাম। আহানকে ঠিক এখন হিরোর মতো লাগছে। অরু কি ভেবে আহানের দিকে তাকিয়ে হাসলো। আহান শাড়ি পরিয়ে দিয়ে চোখের কাপড় সরালো। আহান দেখলো অরু তাকিয়ে আছে। অরু এইভাবে তাকালে তো নজর পড়বে, আর পরে সবাই আপনার দিকে তাকাতে যাব কোন দুঃখে? ওহ রিয়েলি? তে কার দিকে তাকাচ্ছিলে? বজ্জাত রাক্ষস কলা। কি বলছো আবার বলো। আজি তোতলাচ্ছ কেন, বলে ফেলো। আপনি এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়েন। ছাড়বো না, পারলে ছাড়িয়ে নাও। আমি কিন্তু সবাইকে ডাক দিব। আহান অরুর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। কি বললে তুমি? সবাই ডাকবে? অরু তুমি ভুলে গিয়েছো মনে হয়, আজ আমাদের অরুকে ছেড়ে দিয়ে বলল। চুপ চুপ করেন, আমি জানি। হায় আল্লাহ, আমি উফ, আপনি না আসলে একটা কালো হাতি। এই আমি কালো হাতি কেনা হতে যাব? দেখো আমি কত হ্যান্ডসাম, তোমার থেকেও ফর্সা। হ্যাঁ আসে ফর্সা হতে। সরেন, আমার গহনাগুলো খুলতে হবে, নাহলে এগুলোর ভার সহ্য করতে না পেরে নির্ঘাত মারা যাব। তখন আপনি বিধবা হয়ে যাবেন। আর 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 কিছু না। অরু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে গহনা খুলছে আর আহানের দিকে তাকিয়ে আছে। অরু কানের খুলতে যাবে এমন সময় দুইটা চুল সাথে এমন ভাবে লেগে যায় যার কারণে অরু ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। আহান আয়নায় দেখছে অরু ব্যথায় চোখ মুখ খিঁচে বন্ধ করে রেখেছে। আহান গিয়ে অরুর দুলটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে। অরু আহানের স্পর্শ পেয়ে চোখ খুলে তার দিকে তাকিয়ে আছে। এই নাও, সামান্য এই দুলটা চুলের সাথে লেগে গিয়েছ, এটাও নিতে পারো না? অরু তো তাকিয়ে আছে, বেচারির কোনো হুঁশ নেই। এই যে অরু, মিস নাগিন আপনাকেই বলছি। ও হ্যাঁ, কি বলুন? হোয়াট? কি বলবো? যা ইচ্ছা। ধর, না না, মানে আমার আবার কি হবে? শোনেন, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, সো আমি ঘুমাতে যাচ্ছি। গুড নাইট, হ্যাভ এ গুড ড্রিম। হোয়াট ডু ইউ মিন বাই ভূত নাইট অর ভূত ড্রিম? আল্লাহ, এরকম গাধা জামাই আমার কপালে কেন জুটেছে? কি আমি গাধা? অরুর দিকে এগিয়ে যেতে যেতে বলল। না মানে পিছিয়ে যেতেই পা ভেজে খাটে পড়ে যেতে লাগলে আহানের হাত ধরতে দুজনে পড়ে যায়। আহানের এত কাছে আসায় অরুর হার্টবিট বেড়ে গেল। প্রতিটা হার্টবিটে যেন আহান শুনতে পাচ্ছে। আহান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার। আহানের হুঁশ আসতেই সে উঠে গেল। অরু, আই এম সরি। আমি ঘুমাবো। তো আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? অরু রেগে বিছানায় এক পাশে চলে গেল। যেই না সবে অমনি সে দেখলো আহানও বিছানায় আসছে। এই যে 1 মিনিট ওখানে দাঁড়ান। কই আসেন আপনি? হ্যাঁ, বিছানায় মানুষ কি করতে আসে? ঘুমাতেই তো আসে, তাই না? গাধার থুকু, গাধির মতো প্রশ্ন কেন করো তুমি? আপনি বিছানায় ঘুমাতে পারবেন না। তো কি তোমার কোলে ঘুমাবো? কি বলছো তুমি, মাথা ঠিক আছে? এই বিছানায় আমি শুবো। হোয়াট? তো আমি কোথায় ঘুমাবো? তা আমি কি করে বলবো? সোফায় বা নিচে ঘুমান, হোয়াটএভার। গুড নাইট। অরু শুয়ে পড়ল। আহানের রাগ সপ্তম সীমানা। না পারছে অরুর গলা টিপে ধরতে, কিন্তু সেটা তার করতে পারবে না। আহান আর কোনো উপায় না পেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। পরদিন আহানের ঘুম ভেঙে যায়। আহান ঘুম থেকে উঠতেই তার চোখ পড়ে অরুর দিকে। মিষ্টি রোদের আলো কাঁচের জানালা ভেদ করে সোজা অরুর মুখে পড়েছে। আহান গিয়ে অরুর সামনে বসে পড়ল, যেন রোদ অরুকে ডিস্টার্ব করতে না পারে। এই রোদের উপর আহানের খুব হিংসে হচ্ছে। রোদ তার আলো দিয়ে অরুকে ছোঁয়া দিচ্ছে। উফ, এই ঘুমন্ত চেহারাটা দেখেই তো বারবার প্রেমে পড়ে যাই। আচ্ছা, এত ঝগড়া কিভাবে করতে পারো তুমি? ঝগড়া করলে না তোমাকে আরো বেশি কিউট লাগে।
তাই আমি ইচ্ছে করে তোমাকে আরো রাগিয়ে দেই। আচ্ছা, তুমি আমার ভালোবাসাটা কবে বুঝতে পারবা? কবে তুমি আমাকে ভালোবাসবা? এই অপেক্ষাতেই আছি। দরজার টুকটাক শব্দে আহানের হুঁশ আসলো। অরুরও ঘুম ভেঙে গেল। অরু আহানকে তার পাশে দেখে কিছুটা লজ্জা পেল। দরজা খুলে দেন, কেউ এসেছে মনে হয়। ও হ্যাঁ। আহান দরজা খোলার পর দেখলো আফরা শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছিস কেন? নাথিং, ভাবিকে নিয়ে নিচে আয়, সবাই তোদের জন্য ওয়েট করছে। আসছি। আফরা চলে যাওয়ার পর আহান দেখলো অরু মুখ ভার করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে অরু? আর ইউ ওকে? কিসের ওকে থাকবো শুনি? হ্যাঁ, আপনার সাথে বিয়ে হয়েছে, বুঝতে পারলেন? আপনি রাগী রাক্ষস ডেভিল। আমি ভাবছি আমার ফিউচারে কি হবে। হায় রে, ফিউচারের কথা পরে ভাবিও, এখন যাও ফ্রেশ হয়ে আসো, সবাই ওয়েট করতেছে। কিন্তু শাড়ি কিভাবে পরবো? কাল রাতে যেভাবে পড়েছো। কাল রাতে তো আপনি জানো, যখন তো প্রশ্ন করার কি আছে। বজ্জাত শাকচুন্ন, ইচ্ছা করছে পচা আলো কুমড়ো সবাই ডেভিলের মাথায় ফাটায়। বকা দেওয়া শেষ, এবার যাও। যাচ্ছি। অরু ফ্রেশ হয়ে আসার পর আহান কালকের মতো সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। হালকা নীল রঙের শাড়িতে অরুকে বেশ মানিয়েছে। আহান অরুকে জ্বালানোর জন্য বলল, আমার কি মনে হয় জানো, তুমি না ইচ্ছে করে শাড়ি পরার না জানার ভান করছো, যেন আমি পরিয়ে দিই, তাই না? আপনার মাথা। আহান হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমে। অরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিক দিল। এর মধ্যে আহান ওয়াশরুম থেকে বের হলো। অরু তাকাতেই তার হাত থেকে চিরুনি পড়ে গেল। অরু দেখলো আহান তোয়ালে পড়ে আছে। অরু চোখে হাত দিয়ে বলল, ছি, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? মানে কি লজ্জা শরমের কি আছে? কি আছে মানে? আপনি শুধু একটা তোয়ালে পড়ে আছেন। ছি। আহান একটা বাঁকা হাসি দিয়ে অরুর দিকে এগিয়ে গেল আর বলল, তো তুমি তো আমার বউ, বউয়ের সামনেতে আসতেই পারি, তাই না? আহান এভাবে কাছে আসতেই অরু লজ্জা পেল। তার উপর আবার বউ কথাটা শুনতে অরু লজ্জায় লানলীন হয়ে যেতে লাগলো। আহান যতবার অরুর কাছে আসে ততবার অরুর হার্টবিট বেড়ে যায়, কেমন যেন লাগে তার। আহান দেখলো অরু নিচের দিকে তাকিয়ে আছে। আহান ভাবলো আরেকটু মজা করা যাক। আহান তার চুলগুলো ঝাড়তে লাগলো, যার কারণে পানির বিন্দুগুলো অরুর মুখে লাগছে। আপনি কি করছেন? কি করছি দেখতেই তো পাচ্ছ। দেখেন স্যার, আপনি এভাবে কাছে আসবেন না। কেন? কারণ কিছু না, আপা ডাকছে, চলেন। আহান নীল একটা শার্ট পরলো, সাথে ব্ল্যাক জিন্স। অরু হাঁ করে তাকিয়ে আছে। ছোটখাটো একটা ক্রাশ তো খাওয়াই যায়। এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি একটু না অনেক বেশি হ্যান্ডসাম। অরু ভেঙচি দিল। দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামছে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আফরা তার মায়ের কানে কানে বলল, দেখো মম, ভাই আর ভাবিকে কি সুন্দর মানিয়েছে, একদম পারফেক্ট কাপল। একদম ঠিক বলেছিস। অরু বড়দের সবাইকে সালাম করলো। তারপর আহানের মা আহানের পাশে বসিয়ে দিল। সবাই নাস্তা করছে আর আহান অরুকে জ্বালাচ্ছে। টেবিলের নিচে আহান তার পা দিয়ে অরুর পায়ে স্লাইড করলো। অরুর খাওয়া বন্ধ হয়ে গেল। আহানের দিকে তাকিয়ে সে দেখে আহান হাসছে। দাঁড়া, তুই আমাকে জ্বালাবি তাই না? অরু পা দিয়ে দিল এক ধাক্কা। আহান বেচারা ব্যথা পেয়ে পড়ল। আহানের মা বলল, কি হয়েছে আহান? না মম, কিছু না মম। আহানের দিকে তাকালো। অরু মুচকি মুচকি হাসছে। বিয়ের কিছুদিন পর আহান আপাতত অরুকে তেমন জ্বালায় না। আর আহানের মা আর আফরা অরুকে অল্প দিনে খুব আপন করে নিয়েছে। একদিন আফরার ফ্রেন্ডরা সবাই অরুর বাসায় বেড়াতে আসলো। অরু এদের দেখে খুশিতে আত্মহারা। তিন্নিদের অরু তার রুমে নিয়ে গেল। তো আরু বেবি, বাসর কেমন করলে? তোরা এক একটা বজাতের হাড্ডি। আমাকে তো অন্তত একবার বলতে পারতি যে ওই শাকচুন্নার আগে ডেভিলের সাথে আমার বিয়ে হবে। ওই উষ্টা খাওয়ার শখ জাগছে মনে হয়। এতবার করে ছবি দেখতে বললাম, কিন্তু মহারানী কি বললেন, এখন দেখবো না, একেবারে কোথায় যেন দেখবে। ও হ্যাঁ, ফার্স্ট নাইটে দেখতে পেয়েছিস? ওরে রাফুরে, আমার কপাল তো ফুটারে। আমার কপালে জুটলে একটা রাক্ষস রাগী ডেভিল। দেখিস শাকচুন্নার ঘাড় মটকাবো, তার সব রক্ত চুষে নিব আমি। ভ্যাম্পায়ার ডাইনি তুই। হক কথা কইছি। আরো শোন, আমি একটা কথা বলতে চাইছিলাম। তুই পারমিশন নিচ্ছিস? সিরিয়াসলি? উফ, আরো মজা না। আচ্ছা, রাজ তোর কোনো ক্ষতি টতি করে নাই তো? বিয়ে তো আল্লাহর রহমতে সঠিকভাবে হয়েছে। এই কদিন কিছু করে নাই তো? আরে না, রাজ আমার কি ক্ষতি করবে? এমনি তোদের সামনে ভয় দেখিয়েছিল।
অরু, আমার না কেমন জানি লাগছে। রাত যদি কোনো ক্ষতি করে তাহলে? ও আমার কিছু করতে পারবে না, এখন তো বিয়ে হয়ে গেছে, কি করবে, বাদ দে তো। তিন্নিরা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। আহান বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে, আর অরু আহানের মাকে রান্নায় হেল্প করে দিচ্ছে। আহান মনে মনে বলল, এটা সুযোগ জ্বালানোর। দাঁড়াও মিস নাগিন। আহান অরুকে ডাক দিল। অরু। অরু ডাক পেয়ে রুমে এসে বলল, ডাকছিলেন কেন আমাকে? কই না তো। আপনি তো এখনই ডাকলেন। আমি কেন তোমাকে ডাকতে যাব? মনে হয় তুমি একটু বেশি শুনেছ। তুমি তো আবার ওই রকমই। অরু রেগে চলে গেল। কিছুক্ষণ পর আহান আবারও ডাক দিল। অরু এসে জিজ্ঞেস করলো ডাকছে কিনা, কিন্তু আহান বলল সে ডাকেনি। 3 বার আহান এই কাজ করলো। এবার অরু একটা বুদ্ধি করলো। সে দরজার পাশে দাঁড়িয়ে আছে। যেই আহান আবার ডাক দিল, অমনি অরু এসে হাজির। ও কালা উগান্ডা তাহলে আমাকে জ্বালানোর প্ল্যান করছে, তাই না? শাকচুন্না পেতনো। আমি কিন্তু তোমাকে ডাকিনি। না না, আপনি কেন ডাকবেন? আমাকে তো একজন কালা উগান্ডার রাক্ষস বজ্জাত নীল হাতি লাল কুমির ডেকেছে। এসব কি গালি? বুঝলাম না। আমি রাক্ষস বজ্জাত? এই মা, আমি আপনাকে কখন বললাম? আমি তো যে আমাকে ডেকেছে তাকেই বললাম। তোমার সাথে পারা যাবে না। তো লাগতে আসেন কেন? তুমি। এর মাঝে আহানের মা অরুকে ডাক দিল। অরু দৌড়ে নিচে চলে গেল। এই আহানের জন্য যত সব অরু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ছাড়বো না আমি আহানকে। আহান, তোমাকে ধ্বংস করে দেব। সরি, তোমাকে না, তোমার এত কষ্টে গড়ে ওঠা এই কোম্পানিকে। তারপর অরু আর তার মধ্যে দূরত্ব সৃষ্টি করব। এরপর যা করার তুমি করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিছুদিন পর। অরু, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রেডি কেন হব? কেন হবে মানে? অফিস যাবে না? স্যার এখন তো। শাট আপ। যতটুকু বলেছি ততটুকুই করো। এর মাঝে আহানের বাবা বলল, ড্যাড, ওরও তো আমার পিএ ছিল, আর এখন আমি নতুন পিএ কই পাবো? আর আজ একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। কিছু ফাইলও রেডি করা বাকি আছে। বাবা শোন। উফ মম, প্লিজ। আচ্ছা যা। অরু আহানের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। অরু রুমে এসে বক বক করতে করতে লাগলো। শয়তান একটা, বিয়ে করেছে অথচ অথচ আমাকে শাস্তি নামে জিনিসটা দিতে ভুলছে না। আর এটা করো আর ওটা করো। উফ, ইচ্ছা করছে। কি ইচ্ছে করছে? অরু পেছনে তাকিয়ে কয়েকটা শুকনো ঢোক গিলল। জোরপূর্বক হাসি দিয়ে কোনো মতে ওয়াশরুমে চেঞ্জ করতে চলে গেল। এই হাসি হাসার জন্যই তো বকতে পারি না। অরু, কবে তুমি আমাকে ভালোবাসবে? এদিকে অরুর বকবকানি তো আছেই। ভেবেছি বিয়ে করে মনে হয় শয়তান রাক্ষস রাগী ডেভিলটা একটু শুধরাবে, কিন্তু না, মহারাজের শুধরাবার কোনো নামই নেই। উফ, জীবনটা বেদনা হয়ে গেল। অরু, হারিয়া, তোমার জন্য লেট হয়ে যাবে। আসি। অরু ওয়াশরুম থেকে বের হলো। আহান হা করে তাকিয়ে আছে অরুর দিকে। অরু ডার্ক ব্লু রঙের একটা কামিজ পরেছে, কানে ব্লু ঝুমকো, হাতে কয়েকটা চুড়ি। অরু লজ্জা পেল আহানের এভাবে তাকানো দেখে। কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? বিউটিফুল। কি না মানে তোমাকে পেত্নির মতো লাগছে। কি বলেন আপনি? আমাকে পেতনির মতো লাগছে? আপনি কি বুঝি খুব সুন্দর লাগছে? সাক্ষাৎ একটা ডায়নের মতো লাগছে। না না, ডায়ন তো আপনার থেকেও অনেক সুন্দর আছে। তোমার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা একই। কি? উফ, আচ্ছা বাদ দাও, ঝগড়া করতে চাচ্ছি না। এবার বলো, তোমার কাছে এই কামিজ আসলো কোথা থেকে? আপনি কি মনে করেছেন? হ্যাঁ, আপনি আমাকে কিনে দেবেন না বলে আর কেউ কিনে দেবে না? আমাকে বাবাই মানে শ্বশুর আব্বা গিফট করেছেন। শুধু একটা না, আলমারিতে আরো আছে। এত কথা বলার কি আছে? আপনি আসো তো। অরুকে কিছু বলার সুযোগ দিল না। দুজনে অফিসে গেল। অরুকে তো সব পচানো শুরু করে দিয়েছে। কি গো অরু, বাসরাত কেমন কাটলো? কি বললো? বাসরাত? তাও আবার এই বজ্জাত রাক্ষসের সাথে? কোনোদিন না। ও মা, কেন? আচ্ছা, ওনার সাথে বিয়ে হয়েছে মেনে নিলাম, তা বলে বিয়ের পরেও অফিস? যদি সুযোগ থাকতো না, তাহলে বজ্জাত ডেভিলকে ইচ্ছা মতো ধুলে করতাম। ওহ রিয়েলি? আহানের কণ্ঠ শুনে অরু ভয়ে ভয়ে পেছনে তাকালো। অরুর এমন ফেস দেখে আহানের হাসি পাচ্ছে, কিন্তু তাও চেপে রাখলো। আরে স্যার, আপনি? হ্যাঁ আমি। স্যার, আমি বলছিলাম কি। শাট আপ, বলেছিলাম না একটা মিটিং আছে, এসো। জি আসছি। অরু আহানের সাথে কেবিনে গেল। অরু গিয়ে অবাক হয়ে গেল, কারণ রাজ বসে আছে আর অরুর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। এটা কি হলো? ওই রাজেশ এখানে কেন? আহান অরুর থেকে ফাইল নিয়ে মিটিং করছে।
অরু আহানের পাশে দাঁড়িয়ে আছে। রাজ আর চোখে অরুর দিকে তাকাচ্ছে। মিটিং শেষ করার পর আহানের কল আসায় সে দূরে দাঁড়িয়ে কল রিসিভ করলো। এই সুযোগে রাজ অরুর কাছে আসলো। অরু, শুনলাম তোমার নাকি আহানের সাথে বিয়ে হয়েছে। জানো, যখন প্রশ্ন করার কোনো মানে হয় না। দেখো অরু, আমি ভালো করে জানি তুমি এই বিয়েতে রাজি ছিলে না, শুধু তোমার মা বাবার জন্য। ভুল বলেছ, আমি নিজের ইচ্ছাতেই এই বিয়ে করেছি। তোমার এত সমস্যা কেন? আমার সমস্যা কি সেটা তুমি বুঝতে পারছো? অরু, ভালোই ভালোই বলছি, তুমি আহানকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। তোমার সাহস কি করে হয় এই কথাটা বলে? নিজের লিমিটের মধ্যে থাকো আর আমার থেকে দূরে থাকো। তুমি মিস্টার রাজ। রাজ পেছনে তাকালো। অরু ভয় পেয়ে যায় আহানের ডাক শুনে আর মনে মনে বলল, হাই আল্লাহ, স্যার কিছু শোনেননি তো? বলেন। তাহলে ডিলটা ফাইনাল হলো? ইয়া, অফ কোর্স। এই রাজটা একটু বেশি করছে। ওর সাথে এত কথা বলার কি আছে? রাজ অরুর দিকে তাকিয়ে চলে গেল। এই বিষয়টা আহানের চোখ এড়ালো না। রাজ চলে যাওয়ার পর, ওরু, রেড কালার ফাইলটা দাও তো। স্যার এটা হুম, এই নিন। হাত থেকে ফাইল পড়ে গিয়ে সব ওলটপালট হয়ে গেল। অরু ভয়ে ভয়ে চোখে আহানের দিকে তাকালো। হোয়াট দ্য হেল ইউ আরু, একটা কাজও ঠিক মতো করতে পারো না। সব আপনার জন্য হয়েছে। হোয়াট? আমি কি করেছি? আপনার দিকে তাকাতে গিয়েই তো আমি থেমে গেলাম, কারণ কি বলছি সেটা নিজেই বুঝতেছি না। আহানের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি বললে? আমার দিকে তাকাতে গিয়ে? না, মানে হাত থেকে ভুলে পড়ে গিয়েছে। আহান অরুর হাত ধরে ফেলল। অরু তাকিয়ে আছে। যতবার অরু পড়ে যায় ততবারই কোথা থেকে যেন আহান তাকে বাঁচিয়ে নেয়। আহান অরুর হাত ধরে টান দিতেই অরু গিয়ে আহানের বুকে পড়ল। অরু অনুভব করছে আহানের প্রতিটা হার্টবিট ঠিক যেন অরুর সাথে ঘটে। আরু, আর ইউ ওকে? আরুকে সোজাভাবে দাঁড় করালো। অরু তার ডেস্কে আসলো। নিজে নিজেই ব্লাশ হচ্ছে। কি গরু, গালটা একেবারে দেখছি লাল হয়ে গেছে লজ্জায়। ব্যাপার কি? কই কিছু না তো। বুঝি নতুন কাপল তো। তুমিও না? আহান ফাইল চেক করছে এমন সময় নিচে তার চোখ গেল। ফ্লোরে অরুর চেইন পড়ে আছে। আহান মুচকি এসে নিচ থেকে চেইনটা হাতে নিল। তারপর অরুকে ডাকতে চেয়েছিল, কিন্তু আবার কি মনে করে আর ডাকলো না। অফিস শেষ হওয়ার পর আহান আর অরু বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠল। আহান যেই না গাড়ি স্টার্ট দিবে তখনই অরুর দিকে চোখ গেল। রাগী ভাবে অরুর দিকে তাকালো। কি হলো, এভাবে কেন তাকিয়ে আছেন? তোমাকে কতবার বলবো গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাতে? ও সরি। উফ। অরু সিট বেল্ট লাগাতে চেষ্টা করছে, কিন্তু তার চুলগুলোর জন্য কিছুতেই পারছে না। বারবার সামনে চলে আসছে। উফ, এই চুলের জন্য কিছুই পাচ্ছি না। প্লিজ আমার চুল কিছুক্ষণের জন্য একটু কানের পেছনে চলে যা। আহান মুচকি এসে অরুর সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিল। অরু আহানের হাতের স্পর্শ পেয়ে আহানের দিকে তাকালো। কি হলো, এভাবে কেন তাকিয়ে আছো? চুলগুলো তো ডিস্টার্ব করছে, আর যে উইশ করেছো তা তো পূরণ হচ্ছে। এবার তো সিট বেল্টটা লাগাও। অরু আহানের দিকে তাকিয়ে তাকিয়ে সিট বেল্ট লাগাচ্ছে। এমন সময় অরু চিৎকার দিল। অরু, কি হলো? তুমি ঠিক আছো? ঠিক আছি। দেখি তোমার হাত। আমি বললাম তো। স্টপ। ও মাই গড, হাত কাটলো কিভাবে? এ তো কেয়ারলেস কেন তুমি? দেখাশোনা কাজ করতে পারো না? আমি। শাট আপ ইডিয়েট। দাঁড়াও, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আহান অরুর হাতে ফু দিতে দিতে ব্যান্ডেজ করছে। হাত কাটলো অরুর, মনে হয় ব্যথা আহানই পেয়েছে। একটু দেখে তো লাগাতে পারতে, তাই না? অরু আহানের দিকে তাকিয়ে আছে। অরুর কাছে এখন আহানকে অনেক অচেনা লাগছে। অরু ভাবছে আহান কেন এত তার কেয়ার করছে। অরুর ব্যথায় কেন আহান এতটা অস্থিরতা করছে। হয়ে গেছে। অরু সিট বেল্ট আবার দিতেই আহান বলল, কি করছো? আবার বাম হাতটাও কি কাটা শখ হয়েছে? ওয়েট, আমি লাগিয়ে দিই। আহান অরুর দিকে ঝুঁকে অরুকে সিট বেল্ট লাগিয়ে দিল। পুরো রাস্তায় আহান অরুকে বকছে। ঘরে আসতেই আহানের মা বলল, তোরা এসেছিস? আরে অরু, তোমার হাতে কি হয়েছে? না মামনি, তেমন কিছু না, এই তো একটু কেটে গিয়েছে। আহা মা, একটু খেয়াল রাখবে না? না, উনি তো কাজে এতই বিজি, নিজের খেয়াল কি করে রাখবে? সবসময় অন্য মানুষকে হয়ে হাঁটে। কারণ পড়ে গেলে তো আমি। তুই কি? না মম, কিছু না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। ওকে মম। অরু মা, তুমিও যাও। যাচ্ছি। ফ্রেশ হয়ে আসার পর সবাই খাবার টেবিলে বসলো। ভাবি,
তোমার হাতে কি হয়েছে? একটু কেটে গিয়েছে। তো খাবার কিভাবে খাবে? আমি পারবো। কুচু পারবে। মম, আমাকে দাও, আমি খাইয়ে দেই। কি? ওনাদের সামনে আপনি আমাকে খাইয়ে দিবেন? আহান তো একদম ঠিকই বলেছে। আহান, তুই ওকে খাইয়ে দে। মামুনি, আমি... বেশি কথা বলবে না। ওরু অসহায়ের মতো তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, চুপচাপ খেয়ে নাও। আহান ওরুকে খাইয়ে দিচ্ছে, আর সবাই তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তা তো দেখছি। ওরা দুজন যেন এইভাবে হাসি খুশি থাকতে পারে। খাওয়া দাওয়ার পর ওরু রুমে চলে গেল। আহানের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে, এমন সময় তার গলার দিকে চোখ গেল। হাই হাই, আমার চেন কই? হারিয়ে ফেললাম না তো? এবার কি হবে? মামুনি কত ভালোবেসে ওই চেনটা আমাকে দিয়েছিল, আর আমি... হঠাৎ ওরুর গলায় কারো স্পর্শ পেয়ে ওরু চমকে উঠল। ওরু ঠিকই বুঝতে পেরেছে যে এটা আহান। আহান পেছন থেকে ওরুর গলায় চেন পরিয়ে দিচ্ছে। ওরু চোখ বন্ধ করে রয়েছে, কেমন যেন লাগছে তার। এক অন্যরকম অনুভূতি রয়েছে এই স্পর্শে। আহান ওরুকে চেন পরিয়ে দিয়ে তার গলার তিলটায় একটা চুমু দিল। ওরু কেঁপে উঠল আহানের স্পর্শে। আহান নিজেও জানে না সে কি করছে। তার কাছে মনে হয় ওরুর এই তিলটাই নেশা আছে, যার কারণে আহানকে বারবার আকর্ষণ করে। স্যার, এটা কি করছেন? আর আমি বা কেন বাধা দিতে পারছি না? হঠাৎ আহানের মোবাইলে কল আসে। উফ, এই রোমান্টিক মেয়েদের 12টা বাজায় দিল। হ্যালো আয়া, শুন, বলো। হোয়াট? এটা কি করে সম্ভব? তুমি ভালো করে খুঁজে দেখো। আচ্ছা তুমি রাখো, কাল দেখছি। স্যার, কি হয়েছে? আমাদের নতুন প্রজেক্টের ফাইলগুলো পাচ্ছে না। কিন্তু স্যার, এগুলো তো... জানি, বাট কি হলো বুঝতে পারছি না। আচ্ছা যাও, ঘুমিয়ে পড়ো। স্যার, আপনি... আমি পরে ঘুমাবো। আহান সারা রাত টেনশন করতে করতে চেয়ারে ঘুমিয়ে পড়ে। পরদিন অরুর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই তার চোখ পড়ে আহানের দিকে। দেখো দেখো, ডেভিল, কাল সারা রাত তাহলে ইনি এখানেই ঘুমিয়েছেন। কি নিষ্পাপ চেহারা! কেউ কি বলবে এটা আস্ত একটা ডেভিল, বজ্জাত অ্যানাকন্ডা? তুমিও একটা পেতনি। কি? আমি পেতনি? এক মিনিট, আপনি না ঘুমাচ্ছিলেন? তাহলে তার মানে ঘুমানোর ভান করেছিলেন, তাই না? ঘুমানোর ভান না করলে কিভাবে জানতাম তুমি আমাকে কত খেয়াল করে রাখো? মোটেও না, আমি শুধু দেখছিলাম যে... জানি জানি, কোচে জানি। আমার না তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আমি যাচ্ছি ফ্রেশ হতে। হ্যাঁ, বললেই হলো। আমি আগে যাব, আপনি পরে উঠেছেন, সো আপনি পরেই যাবেন। হোয়াট? এতক্ষণ যাওনি কেন? আপনি তো এতক্ষণ আমার সাথে ঝগড়া করছিলেন। মাথা ঠিক আছে তোমার? ঝগড়া তো তুমি আমার সাথে করছিলে। আমি ঝগড়া করছি আর আপনি? আহান অরুর কথা না শুনে ওয়াশরুমে চলে যাচ্ছে। এমন সময় অরু গিয়ে ওয়াশরুমের দরজা ধরে ফেললো। বলছি না আমি আগে যাব। ওরু প্লিজ, এখন ঝগড়া করো না, অফিসে দেরি হয়ে যাবে। তাতে আমার কি? আমি আগে যাব, আপনার ইচ্ছা হলে আপনি... অরু যেই না দরজা ধরলো, আহান ওয়াশরুমে চলে গেল। অরুর আগে কটমট করছে আর বকছে। এটা কিন্তু ঠিক না, আপনি চিটিং করছেন, বজ্জাত কালাহাতি কালাউগান্ডা। এদিকে আহান গোসল সেরে দেখলো সে তোয়ালেটা আনতে ভুলে গেছে। এটা কি করলাম? তোয়ালে আনিনি, এবার কি হবে? আহান ওয়াশরুমের দরজা খুলে অরুকে বলল। ওরু, কি হলো আবার? বলছি তোমার তোয়ালেটা দিবে। তোয়ালে? আপনি তোয়ালে না নিয়ে ঢুকে পড়েছেন? আরে তোমার সাথে ঝগড়া করতে করতে তো ভুলে গিয়েছি। তার মানে মানে আপনি বলতে চাইছেন আমি সবসময় ঝগড়া করি, তাই তো? আরে মা, এটা আমি কখন বললাম? কি? আমি আপনার মা? আপনার মায়ের মতো লাগছে আমাকে। সরি সরি সরি, আমার ভুল হয়েছে। এবার তো তোয়ালেটা দাও। দিব না, একদম দিব না, নিজে এসে নিয়ে যান। আমি কিভাবে আসবো? কেন? হাতির মতো লম্বা লম্বা পা আছে, পায়ে হেঁটেই তো আসবেন। তার মানে তুমি বলছো আমি এই অবস্থায় আসি? মানে? মানে আমি এই অবস্থায় এসে যদি তোমার তোয়ালে নিয়ে যাই তাহলে? উফ, অসহ্য, এনে দিচ্ছি। অরু তোয়ালে নিয়ে আহানের কাছে গেল। আহান তোয়ালে নেওয়ার সময় অরুর হাত ধরে ফেললো। কি হলো? হাত ছাড়েন। কই, আমি তো ধরি নাই, আপনার হাত তো ধরেছে। ও তাই বুঝি। অরু কথাটা বলেই আহানকে জোরে চিমটি দিল। আহান হাত ঝাড়তে ঝাড়তে বলল, কি করছো তুমি? চিমটি দিলা কেন? আরে স্যার, আমি কখন দিলাম? আমার হাত দিয়েছে। পাঁচিল মেয়ে। দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করার পর অফিসে যাচ্ছে। অফিসে পৌঁছে আহান গাড়ি পার্ক করে আসে। আসার সময় একটা মেয়ে আহানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওর মোবাইল নেওয়ার জন্য ব্যাগে হাত দিতে যাচ্ছে, এমন সময় দুটো মেয়ের দিকে তার চোখ গেল। ওরু তাদের দিকে যাচ্ছে, এমন সময় তার কানে এলো মেয়ে দুইটা কি যেন বলছে। ওরু একটু কাছে গিয়ে শুনতে লাগলো।
মেয়েটি আহানের দিকে স্টাইল করে গিয়ে বলল। আহান সব বলে দিল। এদিকে অরু আর সহ্য করতে না পেরে রাগে হন হন করে তাদের দিকে গেল। এই যে লুচুমি, শুধু কি মেকআপ আর ছেলেদের সাথে লাইন মারা ছাড়া আর কোনো কাজ নেই? শাকচুন্নি, তোকে মেরে আলু ভর্তা বানাবো। তুই জানিস তুই কার থেকে নাম্বার চাইছিস? জি, এই মিস্টার হ্যান্ডসাম হলো আমার একমাত্র জামাই। তো দেখে বুঝছিস না শাকচুন্নি? আর যদি ওনার দিকে চোখ দিয়েছিস তাহলে তোর ওই গোল গোল ডাবের মতো চোখগুলো কাঁটা চামচ দিয়ে তুলে গরুকে খাওয়াবো, উগান্ডার কালো পেতনি। কি আমার মাথায় প্রবলেম আছে? দাঁড়া দেখাচ্ছি মজা। ততক্ষণে মেয়েগুলো চলে গেল। এতক্ষণ আহান অরুর কাণ্ড দেখছে। আহান শেষের কথাগুলো শুনে না হেসে আর পারল না। অরু রাগ আরো বেড়ে গেল। আপনি হাসছেন, ওই শাকচুন্নিগুলোকে কিছু বলেননি কেন? কি বলবো, আসলে আমি একটু বেশি হ্যান্ডসাম তো তাই একটু লাইন মারছি আর কি। কালা হাতি কোনানে এত সাজুগুজু করে বের হওয়ার কি আছে? থাকেন আপনি ওই মেয়েদেরকে নিয়ে। অরু রেগে অফিসে ঢুকে পড়ল। এদিকে আহান অরুর কথা কিছুই বুঝতে পারল না, তবে এতটুকু বুঝেছে যে অরু জেলাস ফিল করছে। ওহ, বুঝেছি। এবার তোমার মুখ থেকে ভালোবাসার কথা কিভাবে বের করতে হয় তার উপায় পেয়ে গেছে মিস থুক্কু, মিসেস অরু। অরু তার ডেস্কে বসে আহানকে বকা দিচ্ছে। এমন সময় সোয়া বলল, কি হলো অরু? ম্যাডাম এভাবে রেগে অগ্নিশর্মা হয়ে আছেন যে? তো হব না, ওই বজ্জার ডেভিল অন্য একটা মেয়ের সাথে কথা বলছে আমার সামনে। আরো কি বলে উনি নাকি হ্যান্ডসাম, এই জন্য মেয়েরা ওনার উপর নাকি লাইন মারে। তো তুমি তো স্যারকে সহ্যই করতে পারো না, ভালোবাসবে তো দূরের কথা। আরে কি বললো ভালো বা কি? কিছু না। ও বুঝেছি। হঠাৎ তাদের চোখ গেল অফিসের দরজার দিকে। আবারও রাজ এসেছে এই অফিসে। রাজ এই অফিসে কেন? তুমি জানো না রাজ স্যারের সাথে একটা ডিল ফাইনাল করার কথা ছিল, ওটার কারণে নানান ধরনের প্রবলেম হচ্ছে। তাই কিছুদিন যতদিন এই প্রবলেমটা সলভ না হয়, রাজ স্যার আর আমাদের বস আহান স্যারের সাথে এভাবে নিয়মিত ডিসকাশন করতে হবে। এত কিছু আমি কেন জানি না? আচ্ছা থাক, বাদ দাও। সোয়া নিজের ডেস্কে চলে গেল। এর মাঝে রাজ এসে বলল, হাই অরু, কেমন আছো? আই এম শিওর ওই শাকচুন্নি কোনো গন্ডগোল পাকাবে। ভালো থাকলেই হলো। আর অরু, আমার কিন্তু মোটেও মনে হচ্ছে না তুমি এই বিয়েতে রাজি ছিলে। আমাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। অরু, এটা অফিস, এভাবে কথা বলতে পারো না। অফিস বলে নিজের হাতটাকে কন্ট্রোলে রেখেছি, না হলে গালে 2-4টা ঠাস ঠাস করিয়ে বসিয়ে দিতাম। আশা করি বুঝতে পেরেছো। কথাটা অরু একটু হেসেই বলেছে। রাজ রাগে ফুঁসছে আর মনে মনে বলছে, এর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। আনে থেকে তোমাকে আলাদা করবই। আমি তোমাকে নাই বা পেলাম, তাতে কি আসে? তোমার মতো মেয়ে হাজারটা আসবে। এদিকে আহান রাজের আসার খবর পেয়ে তার কেবিন থেকে বেরিয়ে আসতেই চোখ পড়ে অরু রাজের সাথে হেসে হেসে কথা বলছে। সাথে সাথে আহানের রাগ আর অসহায় দুটোই মুখে স্পষ্টভাবে ফুটে উঠছে। রাগ হবে নাই বা কেন? কোনো স্বামী চায় না তার স্ত্রী কোনো ছেলের সাথে হেসে কথা বলুক। তার উপর যদি মানুষ তার ভালোবাসার মানুষ হয়তো, তাহলে তো কোনো কথাই নেই। আহানের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হলো না। আহান আর রাজ নতুন প্রজেক্টের ব্যাপারে নানান ধরনের কথা বলছে, কিন্তু রাজের দৃষ্টি অরুর দিকে। আহান এই বিষয়টা খেয়াল করেছে। আচ্ছা মিস্টার রাজ, একটা কথা বলি? ইয়া, অফ কোর্স, ওয়ে নট। আপনার সাথে অরুর বন্ধুত্ব কতদিনের? এই তো শুধু। ওর সাথে তো আমার অনেক দিনের বন্ধুত্ব। ওর সাথে সব থেকে বেশি টাইম ওয়েস্ট করেছি আমি। অরু তো আমাকে এত কিছু বলেনি। মিস্টার আহান, কিভাবে তোমার থেকে অরুকে দূরে সরিয়ে দেওয়া যায় তাই এবার দেখবে শুধু। অফিস ছুটি হওয়ার পর আহান আর অরু বাসায় চলে যাচ্ছে। আজ আহান একবারও অরুর সাথে না ঠিকভাবে কথা বলছে, না ঠিকভাবে তার দিকে তাকিয়েছে। বাসায় এসে অরু এই বিষয় নিয়ে ভাবছে, মিস্টার ডেভিল আমার সাথে কথা বলছে না কেন? উফ, ভালো লাগছে না আমার। আচ্ছা একবার কি যাবো ডেভিলের কাছে? না থাক। কিন্তু অরু দরজা খুলে যেতে লাগলো, আর অপর পাশ থেকে আহান আসছে। দুজনে একই টাইমে এরকম হওয়ার একজনের সাথে আর একজনের মাথায় বাজেভাবে ধাক্কা লাগে। অরু মাথায় হাত দিয়ে বলল, কানা নাকি আপনি? উফ, মাথাটা ফাটিয়ে দিলেন।
এরকম ডাবের মতো শক্ত মাথার সাথে আমার এই কিউট নরম তুলতুলে মাথা ধাক্কা লাগলেই তো এমনিতেই মাথা ফুলে সুপারি হয়ে যাবে। মাথা ফুলে আবার সুপারি হয় নাকি? মাথায় ডান্ডা দিয়ে বাড়ি দিয়ে প্রুফ করে দিব। পাগল নাকি? না না, লাগবে না প্রুফ। আরে এদিকে আসেন। কেন? আসতে বললাম আসেন। আহান এক পা এগিয়ে অরুর কাছে আসলো। অরু বলল, এত ভয় পাওয়ার কি আছে? মিসেস নাগিন, ভয় আমি না, আপনি পাঞ্চে। আর একটু কাছে আসেন। আরে কেন সেটা তো বলবে। উফ, অরু আহানের শার্টের কলার ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। তারপর তার মাথা দিয়ে আহানের মাথায় হালকা বাড়ি দিল। আহান হতবাক অরুর এই কাজে। আহানের ধারণার বাইরে ছিল যে অরু এই কাজটা করবে। আহান বলল, এটা কি করলে? একবার মাথায় এভাবে বাড়ি খেলে নাকি সিংহ যায়, তাই আবার দিলাম। এরকম স্টুপিড কথাবার্তা কে বলেছে তোমায়? স্টুপিড কথা না, আর আপনি সিংহে হাঁটতে পারেন কিন্তু আমি পারবো না, তাই। অরু আহানের থেকে চলে আসতে চাইলে অরুর চেনটা আটকে যায় আহানের শার্টের সাথে। অরু মাথা তুলে তাকালো। অরু চেনটা নেওয়ার জন্য হাত দিতেই আহান চেনটা ছোটানোর জন্য হাত দিল। আস্তে আস্তে চেনটা আহান ছটিয়ে দিল। আমি সুযোগ পেয়ে দৌড়ে চলে যেতে চাইলে আহান আমার হাত ধরে ফেললো, আর আমি যেতে পারলাম না। আহান এক পা এগিয়ে আমার কাছে আসলো। আহান তার এক হাত আমার গালে রাখলো। আহান যেন আমার মাঝে হারিয়ে গেছে, সে এখন নিজের মধ্য নেই। আহান ধীরে ধীরে আমার দিকে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। দুজনের মাঝে আর সামান্য দূরত্ব রয়েছে। আহান আরেকটু এগোলেই আমার মোবাইলে কল আসে। আমি চোখ খুলে আহানের দিকে তাকালাম। আহান নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। কল একবার কেটে গেল, পরপর আবারও বাজতে লাগলো। আহানের হুঁশ আসলো। আমি হালকা ধাক্কা দিই আহানকে। এত রাতে কে কল করেছে? দেখে আসি। অরু দেখলো আননোন নাম্বার। কে? জানি না, আননোন নাম্বার। অরু কল রিসিভ করতে জানতে পারে এটা রাজ। অরু আহানের দিকে তাকালো। আহান ইশারায় বলল, কে? অরু মোবাইলটা একটু দূরে নিয়ে বলল, রাজ। মুহূর্তে আহানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আহান আর এক মুহূর্ত দেরি না করে সোফায় চলে গেল ঘুমানোর জন্য। অরু মোবাইলটা নিয়ে পুল সাইডে চলে গেল। আহানের রুমের সাথে সেট করে একটা সুইমিং পুল রয়েছে, যার আশেপাশে নানান ধরনের ফুলের টব রয়েছে। চারিপাশে আরো নাম না জানা অনেক ধরনের ছোট ছোট গাছ রয়েছে। অরু পুল সাইডে এসে রাজকে বলল, বেকালের মতো এত রাতে কল করার মানেটা বুঝলাম না। সেটা এগুলো কোনো ধরনের কথা অরু? যে যেটা যোগ্য। আর অন্য নাম্বার থেকে কল কেন করেছো? আমার নাম্বারেতে ব্লক দিছো তাই? তোমার কি কমন সেন্স নেই? এত রাতে একটা মেয়েকে কল করছো, তারপর আবার আমি বিবাহিত। আনসার যদি জানে তাহলে? আন কিছু করতে পারবে না। তোমার সাথে কথা বলা বেকার, ফোন রাখো। ওকে, ঘুমাও, কাল দেখা হচ্ছে। অরু বিরক্ত হয়ে ফোন রেখে দিল। তারপর নিজে নিজে বলল, ইচ্ছা করছে এই রাজের বাচ্চাকে সুইমিং পুলের পানিতে চুবাতে। না না, পানিগুলো তো আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা স্যার কি করছে দেখে আসি। অরু রুমে এসে দেখলো আহান সোফায় ঘুমিয়ে আছে। অরু শুধু তাকিয়ে আছে আহানের দিকে। আহানের এই চেহারাটাতে অদ্ভুত এক মায়া রয়েছে, আর ঘুমালে এই মায়াটা আরো দ্বিগুণ হয়ে যায়। অরু দেখলো আহানের ঠান্ডা লাগায় কেমন গুটসুটি মেরে শুয়ে আছে। অরু বেড থেকে একটা চাদর এনে আহানের গায়ে দিয়ে দিল। ইস, কি সুন্দর লাগছে এই টেবিলকে। আচ্ছা স্যার, আপনার দিকে কেন আমার এভাবে তাকিয়ে থাকতে ইচ্ছা করে? উত্তরটা আমার জানা নেই। আপনার জন্য এক আলাদা মায়া কাজ করে। অরু খেয়াল করলো আহানের কপালে 2-3টে চুল আছড়ে পড়েছে। অরু মুচকিয়ে এসে আহানের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে কপালে একটা চুমু দিল। তারপর উঠে যেতে আহান ঘুমের ঘরে আহান অরুর হাত ধরে ফেললো। হাই হাই, স্যার তাহলে সব শুনে গিয়েছে? অরু পিছন ফিরে দেখলো আহান ঘুমের ঘরেই ধরেছে। অরু কিছুক্ষণ তাকিয়ে রইল এভাবে। তারপর আস্তে আস্তে তার হাত থেকে আহানের হাত ছাড়িয়ে নিয়ে এসে বেডে চলে আসলো ঘুমানোর জন্য। পরদিন সকালে আবার দুজনে ঝগড়া লাগলো কি আগে ওয়াশরুমে যাবে এটা নিয়ে। আজ কিন্তু আমি যাব, আপনি কাল আমাকে বোকা বানিয়েছেন। আচ্ছা যাও যাও, আর ঝগড়া করে না। ঝগড়া তো আপনি করেন আমার সাথে, আমি কি ঝগড়া করি নাকি? তোমার ঝগড়া করো না এটাও আমাকে বিশ্বাস করতে হবে? সত্যি কথা কেন বিশ্বাস করবেন না? করতেই হবে। আচ্ছা আচ্ছা করেছি, যাও, বাট বেশি দেরি করবে না। এই তো পেয়েছি। আজ এমন দেরি করব, 25 মিনিটের জায়গায় 1 ঘন্টা করব। না না, একদম দেরি করব না, 10 মিনিটে চলে আসবো। কেমন একটা ঘটকা লাগছে। আচ্ছা যাও, তুমি যাও আগে। অরু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আহান দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আর ভাবছে এতক্ষণ কেন বের হচ্ছে না অরু। অরু এতক্ষণ কেন কি করছে? 1 ঘন্টা 30 মিনিট পর। না, আর ওয়েট করতে পারবো না, এর একটা ব্যবস্থা করতে হবে। কি করি?
এই তো পেয়েছি। ওরু, তুমি কি আজ ওয়াশরুমে থাকার প্ল্যান করছো নাকি বের হবে না? আমার এখনো হয়নি। হোয়াট? 1 hour 30 minutes ওভার। অফিস কখনো যাব? আমি কি জানি। আহান বলল, ওরু, তুমি সত্যি বের হবা নাকি হবা না? আরে আশ্চর্য তো, আমি শখ করে ওয়াশরুমে আছি নাকি? ওরু, ওরু তাড়াতাড়ি বের হও, দেখো একটা ক্রোকার। ওর ওয়াশরুম থেকে দিল এক চিৎকার। তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা খুলে আহানের কাছে চলে আসলো। কোথায়? ওই তেলাপোকা শাকচুনার বাচ্চা? ওই তো তোমার মাথার উপর। ওরু এক লাফে আহানের কোলে উঠে গেল আর চোখ খিচে বন্ধ করে রয়েছে। স্যার প্লিজ প্লিজ এই শাকচুনাকে সরান। আহান তো ওরুর দিকে তাকিয়ে আছে। এইমাত্র গোসল করে আসার ফলে ওরুর মুখে হালকা হালকা পানির বিন্দু লেগে রয়েছে। চোখের পাপড়িগুলো ভিজে একটার সাথে আর একটা লেগে রয়েছে। ওরু চোখ বন্ধ করে রাখায় ওরুকে এত সুন্দর লাগছে, আহান শুধু তাকিয়েই আছে। ওরুও কিছুক্ষণ পর চোখ খুলল। ওরু দেখলো আহান তার দিকে তাকিয়ে আছে। ওরুও চোখ ফেরানোর সাহস পায়নি। কিছুক্ষণ পর আহানের হুঁশ আসলো। ওরুকে নামিয়ে দিল। ওরুকে নামিয়ে দেওয়ার পর ওরু আয়নার সামনে দাঁড়িয়ে তার কাপড়ের হুঁক লাগানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার হাত অত দৌড়তে যাচ্ছে না, তাও চেষ্টা করে যাচ্ছে। আহান দেখলো ওরু বারবার বিরক্তি নিয়ে চেষ্টা করছে। আহান ওরুর পেছনে দাঁড়ালো। ওরু আয়নায় দেখতে পেল আহানকে। ওরু হাত নামিয়ে ফেলল। আহান ওরুর পিঠ থেকে চুল সরিয়ে দিল। ওরু চোখ বন্ধ করে রয়েছে। আহান দেখলো ওরুর চুল থেকে বিন্দু বিন্দু জল পড়ছে। ওরুর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আহান আলতো করে ওরুর কাপড়ের হুক লাগিয়ে দিল, এরপর সরে গেল। ওরুর চোখ খুললে দেখলো আহান ওয়াশরুমে চলে যাচ্ছে। দুজনে নাস্তা করে বেরিয়ে পড়ল। আহান আজ বারবার ওরুর দিকে তাকাচ্ছে। ওরু বাইরে তাকিয়ে আছে। অফিসে আসার পর ওরু তার ডেস্কে বসে আছে। কিছুক্ষণ পর আহান ওরুকে তার কেবিনে ডাকলো। ওরু যে ফাইল কমপ্লিট করলো তা আহানকে বুঝিয়ে দিল। ওরু যাওয়ার সময় তার ওড়নার পম্পম রাজের গাড়িতে লেগে গেল। রাজ ডেভিল স্মাইল দিয়ে তার গাড়িতে হাত দিল, যেই সময় ওরু হাত দিল। ওরু ওড়না টান দিল, ফলে পম্পম সহ ওড়না সামান্য ছিঁড়ে যায়। আহান তা দেখে রাগে ফুঁসছে। ওরু আহানের চেহারার দিকে তাকালেই তার ভয় লেগে যায়। ওরু তাড়াতাড়ি চলে যেতে লাগলেই রাজ ইচ্ছে করে তার পা সামনে রাখলো, যেন ওরু পড়ে গেলে সে ধরতে পারে, কিন্তু হয়েছে তার উল্টো। ওরু পড়ে যেতে লাগলেই রাজ যাওয়ার আগেই আহান গিয়ে ওরুকে ধরে ফেললো। এমন সময় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রাজের ভীষণ রাগ লাগছে। সে করতে গিয়েছে একটা আর হয়ে গিয়েছে আর একটা। রাতে ওরু বিছানায় বসে তার ছিঁড়ে যাওয়া ওড়না নিয়ে ন্যাকা কান্না কাঁদছে। আমার পম, আমার ফেভারিট ওড়না। রাজের বাচ্চা রাজাস, দেখিস তোর জীবনেও বিয়ে হবে না। তোর কপালে কালো কুচকুচে ডাইনি জুটবে। শাকচুনা খাইকা আমার ফেভারিট ওড়নাটা ছিঁড়ে গেল। এবার কাপড়টাও পরতে পারবো না। আমার পম, আম্মু। আরে এইভাবে কাঁদছো কেন? ওরু আহানকে দেখে কান্না আরো বাড়িয়ে দিল। আহান বলল, স্টপ। ওরু ভয়ে চুপ করে রয়েছে। তা দেখে আহান বলল, কি হয়েছে সেটা তো বলবো। এভাবে ছাগলের মতো ভ্যাবা কেন করছো? কি বলেন আপনি? আমি ছাগলের মতো ভ্যাবা করছি? আপনি কে? একটা কালো হাতি, কুমিরের নানা, পচা ডিম, পচা আলু। স্টপ। একদম চুপ করবো না, থাকেন আপনি। ওরু হন হন করে শুতে চলে গেল। আহান দেখলো বিছানায় ওই ওড়নাটা যেটা রাজের গাড়িতে লেগে ছিঁড়ে গিয়েছিল। ও, এবার বুঝতে পেরেছি। আহান কাকে যেন কল করলো, এরপর ঘুমাতে চলে গেল। পরদিন সকালে ওরু ঘুম থেকে উঠল। ওরু হাই তুলছিল, এমন সময় বিছানায় কতগুলো গিফট বক্স থেকে অবাক হয়ে হাই তোলা বন্ধ করে দিল। তাড়াতাড়ি গিফট বক্সগুলো খুলে দেখতে লাগলো। গিফট বক্সের উপর লেখা ছিল ফর ইউ ওরু। ওরু খুশিতে গদগদ হয়ে গেল। তাহলে মিস্টার ডেভিল আমার জন্য গিফট কিনেছে, দেখি তো কি আছে। ওরু একটা গিফট বক্স খুলে দেখলো মেরুন কালারের একটা কামিজ, যেটাতে পমপম লাগানো ছিল। ওয়াও, পম, সো বিউটিফুল। এভাবে ওরু 3টা গিফট বক্স খুললো। 3টাতে নানান ডিজাইনের কামিজ পমপম লাগানো, আর বাকি আছে 2টা বক্স, যেগুলো অন্য 4টা গিফট বক্সের চেয়ে আলাদা। ওরু 2টাই খুলে দেখলো শাড়ি। শাড়িতেও পমপম লাগানো। শাড়িগুলো এত সুন্দর, যার কারণে ওরু নিজেও বাকরুদ্ধ হয়ে গেল। এত সুন্দর শাড়ি, বাপ্পা, মিস্টার ডেভিলের পছন্দ আছে বলতে হবে। আজ তাহলে কি এই শাড়িটা পরবো? পিঙ্কটা পরবো নাকি হোয়াইট? হোয়াইটটাই পরি, বাট আমি তো শাড়ি পরতেই পারি না। দূর আরু, তুই একটা কাজেরও না। আচ্ছা, ট্রাই করে তো দেখতে পারি। ওরু হোয়াইট শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে আহান ঘুমের ভান ধরে আছে আর ওরুর বকবকানি শুনছে। আহানের খুব ভালো লাগলো যখন শুনলো ওরু গিফটগুলো খুব পছন্দ করেছে। কি জানি আমার মিসেস এই শাড়িটাকে কিভাবে পেঁচায়। কিছুক্ষণ পর ওরু ওয়াশরুম থেকে বের হলো। আহান হাঁ করে তাকিয়ে আছে ওরুর দিকে।
মেয়েটাকে এত সুন্দর লাগছে এই সাদা শাড়িতে। আহান দেখলো অরুর শাড়ি খুলবে খুলবে এমন অবস্থা। অরুর শাড়ির কুঁচি ধরে হেঁটে আসছে, এমন সময় চোখ পড়লো আহানের দিকে। অরু দেখলো আহান তার দিকে তাকিয়ে আছে। অরু লজ্জা পেয়ে গেল আহানের এভাবে তাকানোতে। কি হলো স্যার, আপনি এভাবে তাকিয়েছেন কেন? শাড়ি তো দেখি ভালোই পরতে পারো। হ্যাঁ, আমি সব পারি। অরু যেই না কুঁচি ছাড়লো অমনি শাড়ি খুলে গেল। অরু হকচকিয়ে গেল এমন হওয়াতে। তার নিজের কাছেও লজ্জা লাগছে এমন পরিস্থিতিতে। দেখতেই পাচ্ছি অনেক সুন্দর করে পরতে পারো। আহান নিজে গিয়ে অরুকে শাড়ি পরিয়ে দিল। অরু একটু সাবধানে হাঁটিও, উফটাকে নাক মুখ ফাটাবে। কি, আমি উষ্টাকে পরে যাব? অরু তোমাকে জানি, আমাকে অনেক সুন্দর লাগছে। আমি কি একবারও এই কথা বলেছি? তো তোমাকে তোমাকে পুরাই সাদা পেতনির মতো লাগছে। কি? আহানকে আর পাইকে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। অরু রাগে ফুঁসছে, কিন্তু কি যেন মনে করে আহানের দিকে তাকালো। অরু একটু ভালো করে তাকালেই দেখে আহান অরুর লিপস্টিক নিয়ে আয়নায় লিখে দিয়েছে লুকিং সো প্রিটি। অরু যখন পেছন ফিরেছিল তখনই আহান লিখেছিল। অরু সামনে ফিরতেই এটা দেখলো। অরু মুচকি হাসলো। আহান এভাবে লিখে দেবে তা ভাবতেও পারেনি। অরুর এক অন্য রকম ভালো লাগা কাজ করছে, কেন যেন আস্তে আস্তে সে আহানের মায়ায় নিজেকে জড়িয়ে নিচ্ছে। মিস্টার ডেভিলের সাথে ঝগড়া করতে এতগুলো ভালো লাগে। মিস্টার ডেভিলের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আচ্ছা, মিস্টার ডেভিল যখন আমার দিকে ওভাবে তাকিয়ে থাকে তখন কেন আমার এত লজ্জা লাগে? আর কোনো ছেলে এভাবে তাকালে তো এক খুশি মেরে তার নাক ফাটিয়ে দিতাম, কিন্তু মিস্টার ডেভিলকে কেন জানি ভালো লাগতে শুরু করেছে। এসকে চলে গেল। আহান আর রাজ নতুন প্রজেক্টের ব্যাপারে মিটিং করলো। মিটিং শেষ করার পর রাজ অরুর ডেস্কে গেল। Why, beautiful girls, you look like again so much beautiful. যত সব আজাইরা কথাবার্তা, নিজের কাজ না করে ফালতু কথা বলার তো কোনো মানে হয় না। রাজ দেখলো আহান তার কেবিন থেকে বের হচ্ছে। রাজের মাথায় এলো এক বুদ্ধি, অরুকে আহানের চোখে খারাপ বানানোর জন্য। রাজ অরুর হাত ধরে বলল, আই এম সরি অরু, আসলে অরু না বুঝলে অনেক কথা বলেছি, প্লিজ মাফ করে দিও। অরু নিজেই অবাক হয়ে গেল রাজের এভাবে হাত ধরায়। আবার রাগও উঠল, কিন্তু অফিস সেজন্য কিছুই করতে পারলো না। অরু নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ইটস ওকে। কিন্তু আহান তা দেখতে পায়নি। আহান শুধু দেখতে পেয়েছে রাজ অরুর হাত ধরেছে। সেটা আহান আর এক মুহূর্ত দেরি না করে কোথায় যেন চলে গেল। রাজ মনে মনে বলল, যাক, তাহলে একটু হলেও সন্দেহ করেছে আহান। পরে পরে আর কি হবে অরু, তোমার সাথে তুমি ভাবতেও পারবে না। অরু জানতে পারলো আহান গাড়ি নিয়ে বাড়ি চলে আসে, আর অরুর জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হলো। অরু আহানের এই কাজে তার মন খারাপ হয়ে যায়। তারপর আবার ভাবলো হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছে, তাই বাড়ি চলে গিয়েছে। অরু গাড়ি নিয়ে বাসায় চলে আসলো, কিন্তু বাসায় এসে অরু অবাক হয়ে গেল, কারণ আহান সোফায় বসে আছে, তার সামনে আফরা মাথা নিচু করে কাঁদছে। অরু বুঝতে পারছে না আফরা কেন এভাবে কাঁদছে, কারণ অরু কখনো আফরাকে এইভাবে কাঁদতে দেখেনি। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে আহান আফরাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। আফরা কিছুই বলছে না, নিঃশব্দে কেঁদে যাচ্ছে। তুই এমন একটা কাজ করবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি, যে আমার বিয়ে ছিল আর তার সাথে তুই ছি। বুঝতে পারছেন তো? তাহলে চলুন দেখে আসি একটু আগে কি হয়েছিল। আহান যখন গাড়ি নিয়ে অফিস থেকে বের হচ্ছিল তখন আহান খুব জোরে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ এক পাশে তাকালে অবাক হয়ে যায়, কারণ তার প্রাণপ্রিয় ছোট বোন আফরা মিনারের কাঁধে মাথা রেখে বসে আছে। আহান ঘটনাটা বোঝার জন্য গাড়ি থেকে নামলো। ঠিক তখনই আহান শুনতে পেল, জানো মিনার, আমি তোমাকে কখন কিভাবে এতটা ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। সব সময় তোমাকে হারানোর ভয় কাজ করে। আচ্ছা মিনার, আমাদের সম্পর্কে কি বাসায় মেনে নিবে? আরে পাগলি, মেনে নিব না কেন, একটু বুঝে বললে হবে। কথা শেষ না হতেই আহান আফরার হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো। ভাইয়া প্লিজ একটু বোঝো। একদম চুপ তুই। সরি স্যার, আপনার কোনো দোষ নেই, প্লিজ ওকে বকবেন না। মিনার, তুমি যে এইভাবে এমন কাজ করবে আমি কখনো ভাবিনি। তার একটা কথা, আমার বোনের আশেপাশে যাতে তোমায় না দেখি। আহান আফরাকে নিয়ে আসলো। এদিকে মিনারের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। বাসায় এসে আহান আফরাকে অনেক বকলো। আহানের নিজেও অনেক খারাপ লাগছে, যে বোনকে কখনো সে একটুও বকেনি সে বোনকে আজ থাপ্পড় মেরেছে। আফরা বলল, ভাইয়া আমি মিনারকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আহান মারার জন্য হাত ওঠাতে গিয়েও থেমে যায়, আর আফরা দৌড়ে তার রুমে চলে আসলো। অরুকে আহানের মা সব বলল। আহানের মা চলে গেল। অরু আহানের দিকে তাকালো।
আহানের রাগ এখন একটু কমেছে। অরু বলল, প্লিজ আপনি একটু শান্ত হন। জানি আপনার রাগ জায়েজ আছে, কিন্তু এটা বলেন ভালোবাসাটি কি অন্যায়? আসলে ভালোবাসা এমন এক অনুভূতি যা নিজের অজান্তেই হয়ে যায়, আর সেটা একমাত্র ওই মানুষগুলোই বোঝে। আপনি একটু ভেবে দেখেন, আপনি যদি নিজের বোনকে আপনার পছন্দ অনুযায়ী ছেলের সাথে বিয়ে দেন, তাহলে আফরা সুখী হবে? তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? প্লিজ আপনি ওদের সম্পর্কটা মেনে নেন। আর মিনার ভাইয়া ছেলে হিসেবে যথেষ্ট ভালো। আমি জানি মিনার ভাইয়া আফরাকে অনেক ভালো সুখী রাখবে। আহান অরুর কথাগুলো ভেবে দেখলো। অরু তো ঠিক কথাই বলেছে। আফরার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, না জানি আমার বোনটা কত কষ্ট পাচ্ছে। আহান উঠে আফরার রুমের সামনে এলো, পিছনে অরুও এলো। আহান অনেকবার দরজা ধাক্কা দিল, কিন্তু আফরা দরজা খুলছে না। এবার আহানের মনে ভয় লাগা শুরু করে দিয়েছে। বোন আমার দরজা খোল। আই এম সরি বোন, মাফ করে দে না। এবার আহান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কেঁদে দিল। অরু আহানের কাঁধে হাত রাখলো। আহান অরুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অরু, আমার বোনটাকে দরজা খুলতে বলো না প্লিজ। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। এদিকে আফরা আহানের লাস্ট কথা শুনে দরজা খুলে দেখলো আহান অরুকে জড়িয়ে ধরেছে। আফরা মুখে হাসি নিয়ে বলল, ভাইয়া এখানে আমিও আছি, এভাবে পাবলিকলি রোম্যান্স শুরু করে দিয়েছিস? আহান আফরার কথা শুনে আফরার দিকে তাকিয়ে আফরাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বোন আমাকে মাফ করে দে। আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু রাগটা কন্ট্রোল করতে পারিনি। আহান অবাক হয়ে গেল আফরার কথায়। সে ভাবেনি আফরা এই কথাটা বলবে। ধুর পাগলি বোন আমার, কে বললো আমি মানিনি? এখন একটু রাগ ছিল তাই। মানে? কাল মিনারের ফ্যামিলি নিয়ে আসতে বলিস, বাকিটা আমি বুঝে নিব। আফরার খুশিতে চোখ পেয়ে জল গড়িয়ে এলো। আহানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এত থ্যাঙ্কস দিতে হবে না, যা রেস্ট নে, আমিও চাই। ওকে ভাইয়া। আহান আফরার মাথায় হাত বুলিয়ে দিল। আহান পেছন থেকে দেখলো অরু দাঁড়িয়ে আছে। আহান অরুর দিকে তাকিয়ে চলে গেল। অরুও চলে যেতে নিলেই আফরা পেছন থেকে অরুকে হাত ধরে অরুর সামনে গিয়ে অরুকে টাইট করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ ভাবি। থ্যাঙ্কস কেন? থ্যাঙ্কস কেন মানে? সব ক্রেডিট তো তোমার। মানে কিভাবে? তুমি ভাইয়াকে খুব সুন্দর করে বুঝিয়েছো, আমি দেখেছি এন্ড শুনেছি। তুমি না দরজা বন্ধ করেছিলে? আরে ভাবি, আমি তো জানতাম ভাইয়া একটা সময় মেনে নিবে, তাই একটু দরজা বন্ধ করার নাটক করলাম। তুমি যখন ভাইয়ার সামনে বসে কথা বলছিলে, তখন আমি দরজা খুলেছিলাম আর তোমার কথা শুনছিলাম। তারপর ভাইয়া যখন আমার রুমে দিয়ে আসছিল, তখন তো নাটকটা করলাম। হিহি। ওরে, এত বুদ্ধি আমার ননদটার। কিছুটা তোমার থেকে নেওয়া। ওই যে যাও, কাল তো তোমার দেওয়ানাকে আসতে বলবে, তাই না? যাও যাও, মিনার বাবুর সাথে কথা বলে আসো। ভাবি, থাক থাক, লজ্জা পেতে হবে না। আফরা হেসে তার রুমে গিয়ে মিনারের সাথে কথা বলছে। অরুও তার রুমে চলে গেল। অরু রুমে গিয়ে দেখলো আহান রকিং চেয়ারে বসে আছে। স্যারকে কি রাজের ব্যাপারে সব বলে দিব? উফ, মাথায় আসে না কি করব। কি হলো, কিছু বলবে? বলছিলাম যে আপনাকে আমার কিছু বলার আছে। বলো, শুনছি। স্যার আসলে হঠাৎ আহানের মোবাইলে কল আসায় অরু আর বলতে পারলো না। আহান কিছুক্ষণ পর কল রিসিভ করলো। কিছুক্ষণ পর, বুড়ো কাল তো মিনারের ফ্যামিলি আসবে। মিনার কল দিয়েছিল, আমি বলেছি ওদের এঙ্গেজমেন্ট করে রাখবো, আফরার এক্সামের পর বিয়ে। ভালো। বোনটাকে ছাড়া কিভাবে থাকবো? আহান আবেগের বশে অরুকে জড়িয়ে ধরলো। অরু আহানকে আস্তে করে ধরলো। অরুর কাছে এই প্রথম এতটা স্বস্তি লাগছে আহানকে জড়িয়ে ধরায়। আহানের হুঁশ আসতে সে অরুকে ছেড়ে দেয়। আই এম সরি অরু, তোমার পারমিশন ছাড়া তোমাকে। ইটস ওকে স্যার। অরু। জি স্যার। আই অ্যাকচুয়ালি ইউ আর রিয়েলি টু গুড। অরু মুচকি হেসে চলে গেল। ইয়েস, অরুকে আফরার এঙ্গেজমেন্টের দিনই প্রপোজ করব। অরু পুল সাইডে বসে পানির দিকে তাকিয়ে আছে। পানিতে নিজের প্রতিচ্ছবি দেখছে। অরুর গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। আহানের সাথে তার ঘটে যাওয়া সব মুহূর্তগুলো মনে করে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি সত্যি আহান স্যারকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওনাকে কথাটা কিভাবে জানাবো? আচ্ছা, আপনার এঙ্গেজমেন্টের দিন বললে কেমন হবে? এটাই মনে হয় ভালো হবে। অরু পুল থেকে পানি নিয়ে নিজের মুখে কয়েক ফোঁটা পানি দিল। আর আহান দূর থেকে অরুর দিকে তাকিয়ে আছে। অরুর মুখের পানির প্রত্যেকটা বিন্দু দূর থেকে মুক্তার মতো চকচক করছে। পাগলি মেয়ে, নিজে নিজেই বক বক করবে, বাচ্চাদের মতো পাগলামো। কয়েকদিন পরেই আমার মনের কথা তোমায় জানিয়ে আপন করে নিব। পরের দিন আহানদের বাড়ির সবাই নানান কাজে ব্যস্ত,
কিছুক্ষণ পর মিনাররা এসে পৌঁছালো। আফরাকে একটা পার্পল কালারের গাউন পরানো হলো আর সিম্পল ভাবে ওরু সাজিয়ে দিল। বাহ, ননদিনীকে তো পরীর মতো লাগছে। কার ননদিনী দেখতে হবে না? রাইট। কিরে, আর কতক্ষণ সাজবি? আর একটু সাজলে তো পেতনি না ধানির মতো লাগবে, তখন মিনার দরজার সামনে এসে ভয়ে পালিয়ে যাবে। দেখেছো ভাবি, ভাইয়া আমাকে কি বলছে দেখো। ও কি বলবে? ও তো নিজেই একটা পেতনি, দুই পেতনি একসাথে। কি আমি পেতনি? আপনি কি? হ্যাঁ, কালো কুমির, কালো বান্দর, বজ্জাত অ্যানাকন্ডা, লাল টিকটিকি। আবার শুরু, আজ বকা। আপনার কপালে রাক্ষসী রানী কটকটি জুটবে। কথাটা বলেই আমি নিজেই হকচকিয়ে গেলাম, কারণ আমি তো আহানের বউ। স্বীকার করলে তো নিজে রাক্ষসী রানী কটকটি। আফরা তো হাসতে হাসতে বসে গেল দুজনের ঝগড়া দেখে। আচ্ছা ওরু, আফরাকে নিয়ে নিচে এসো। আহান চলে যাওয়ার কিছুক্ষণ পর ওরু আফরাকে নিয়ে নিচে নামলো। আফরাকে যেহেতু সবার পছন্দ, তাই তারা আফরাকে চেন পরিয়ে দিল আর এই এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করলো। মিনাররা আরো কিছুক্ষণ কথা বলে চলে যায়। সন্ধ্যায় ওরু পুল সাইডের টপগুলোতে খুব যত্ন সহকারে পানি দিচ্ছে। আহান আস্তে আস্তে ওরুর পেছনে এসে দাঁড়ালো। ওরু সামনে আসতেই সব পানি আহানের গায়ের উপর পড়লো। ওরু হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। আসছো? ওয়েট। আহান ওরুর দিকে এগোতে লাগলো। ওরু পেছনে যেতে যেতে একদম পুলের পাশে চলে আসলো আর একটু পিছতে পরে যেতে লাগলো। আর আহান ওরুর হাত ধরে ফেললো। ছেড়ে দেয়। না না স্যার, প্লিজ এমনটা করবেন না। না না প্লিজ, ছেড়ে দেয়। আহান তার হাত একটু ছেড়ে দিচ্ছে। এমন ভাব করতেই ওরু আরো বেশি শক্ত করে ধরলো। না স্যার প্লিজ, আমি সাঁতার কাটতে পারি না। এটা সুইমিং পুল, হাঁটু পর্যন্ত পানিতে সাঁতার কাটবে? তাও প্লিজ ছাড়বেন না। আহান ওরুকে হ্যাঁচকা টান দেয়, ফলে ওরু গিয়ে পড়লো আহানের বুকের উপর। আহানের প্রত্যেকটা হার্টবিট ওরু শুনতে পাচ্ছে। আহান এবার একটা মাথায় দুষ্টু বুদ্ধি করলো। আহান সেই পানি ওরুর মাথার উপর ঢালতে লাগলো। স্যার কি করছেন কি আপনি? ভিজিয়ে দিলেন আমাকে। দাঁড়াও, আগে আমি একটু আয়সা লই। ওরু রেগে আছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আহান হাসতে হাসতে তার চোখে পড়লো ওরুর দিকে। ওরুর গলার সেই তিলটা ফুটে উঠেছে। আহান এক পা করে ওরুর কাছে আসলো। ওরু দেখলো আহান নেশা ভরা দৃষ্টি দিয়ে ওরুর দিকে তাকিয়ে আছে। ওরু রীতিমতো কাঁপছে। আহান ওরুর কাছে এসে ওরুর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে আনলো। তার গলার সেই ছোট্ট তিলটায় একটা কিস দিল। ওরু ফ্রিজ হয়ে আছে, নড়বার শক্তিটুকুও যেন তার নেই। কিছুক্ষণ পর ওরুর মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাসও যেন ভারী হয়ে আসছে। ওরু আহানকে আস্তে করে একটা ধাক্কা দিতেই আহান সুইমিং পুলে পড়ে গেল। ওরু হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এদিকে আহান, বজ্জাত ফাজিল মেয়ে, একবার হাতের কাছে পাই তো দেখো। আগে উঠে তো দেখেন। আহান আবার হারিয়ে গেল ওরু সেই টোল পড়া হাসিটাই। ওরু সবকিছুই আহানকে বারবার আকর্ষণ করে। দেখতে দেখতে দিন ঘনিয়ে এলো। আফরার এঙ্গেজমেন্টের জন্য প্রায় সবাইকেই ইনভাইট করা হয়ে গেছে। আহানের মনে হলো রাজকেও ইনভাইট করা দরকার, তাই সে রাজকেও ইনভাইট করলো। আহানের বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়। সবাই নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আহানের মাও যেন ব্যস্ততার শেষ নেই। আফরাকে সাজানোর জন্য পার্লার থেকে 2 জন মেয়ে এসেছে। আহানের কথা মতো ওরুকেও তাদের হাতে সাজতে হলো। তবে ওরু তো ওরুই, ওরু একদম সিম্পল সাজলো। ওরু ভাবলো যেহেতু আজ সে আহানকে তার ভালোবাসার কথা বলবে, সেহেতু আহানের পছন্দের একটা শাড়ি পরবে। ওরু একটা জর্জেটেড নীল শাড়ি পরলো। ওরু আফরাকে নিয়ে নিচে নামছে। সবার দৃষ্টি আফরার দিকে। মিনার তো আফরাকে দেখে ফিদা হয়ে গেল। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো বিউটিফুল। আফরা আর চোখে মিনারের দিকে তাকালো। সেও একটা ক্রাশ খেলো। মিনারকেও বেশ হ্যান্ডসাম লাগছে। আহানের তো কোনো হুঁশই নেই, সে ওরুকে দেখে শুধু তাকিয়েই আছে। ওরু বারবার এদিক সেদিক তাকাচ্ছে। তার লজ্জা লাগছে আহানকে এভাবে তাকানোতে। এঙ্গেজমেন্টের আগেই ওরুকে বলে দিতে হবে তার আগে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কিছুক্ষণ পরে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে। আহান কথাটা ভেবে উপরে চলে গেল। স্যার উপরে কেন গেলে? গিয়ে দেখবো। ওরু দেখলো আহান উপরে চলে গেল। ওরু উপরে উঠে গেল। যেই না তাদের রুমে ঢুকবে অমনি কে যেন ওরুকে টান দিয়ে স্টোর রুমে নিয়ে আসলো। ওরু মনে করলো এটা হয়তো আহান, তাই সে বলল, আমি জানি এটা আপনি। ওরু রাজের কণ্ঠ শুনে ভয় পেয়ে তাকিয়ে দেখলো গেছে। ও আচ্ছা। ভাইয়া এনিথিং রং? নো, তুই কথা বল, আমি আসছি। আহান উপরে এসে খুঁজতে লাগলো। সব রুমে খোঁজা হয়ে গেছে, এখন শুধু একটাই রুম বাকি আছে, স্টোর রুম। আহান একবার ভাবলো ওরু কি স্টোর রুমে থাকবে, আবার ভাবলো হয়তো থাকতেও পারে। আহান কিছু না ভাবে স্টোর রুমের দরজা খুললো। ভেতরে যেই না ঢুকতে যাবে
আহান কিছু না ভেবে স্টোররুমের দরজা খুলল। ভেতরে যেই না ঢুকতে যাবে অমনি সে দেখলো রাজ অরুকে জড়িয়ে ধরে আছে। আহানের এমন একটা দৃশ্য দেখবে সে স্বপ্নেও ভাবেনি। সত্যি অরু, অনেক ভালোবাসি তোমায়। আহান আর কিছু শুনতে পারল না, তার চোখ ঝাপসা হয়ে আসলো। কখনো হয়তো ভাবতেও পারেনি তার প্রিয় মানুষটাকে এভাবে দেখবে। অরু রাজকে সরিয়ে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরে? যদি তোমার মিনিমাম লজ্জা শরম থাকে তাহলে আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। হাই, আমার কাজ শেষ, সো বাই। উপস একটা কথাতে বলতে ভুলে গেছি, আহানের নতুন প্রজেক্ট ফাইলগুলো আমি সরিয়েছি যেন আহানের সাথে আমি কাজ করতে পারি, তোমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করতে পারে। ছি রাজ ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আমি এখনই আনসারকে গিয়ে সব বলে দিব। আর ইউ উইশ বাই সুইটহার্ট। অরু চলে গেল, রাজও বের হয়ে গেল। অরু দৌড়ে তার রুমে চলে গেল। তার রুমের দরজা খুলতেই দেখলো চারিদিকে অন্ধকার। বাইরে লাইটিং করার কারণে রুমের ব্যালকনি দিয়ে হালকা আলো আসছে, আর এই হালকা আলোয় বোঝা যাচ্ছে কেউ একজন রকিং চেয়ারে বসে আছে, এক হাত কপালে দিয়ে। অরু বুঝতে পারলো, অরুর বুঝতে আর বাকি রইল না মানুষটাকে। হ্যাঁ, এটাই আহান। অরু আহানের সামনে এসে বলল, আপনাকে আমার অনেক জরুরি একটা কথা বলার আছে। ওই রাজ। আহান রাজের নাম না শুনতেই তার রাগ উঠে গেল। চেয়ার থেকে সোজা দাঁড়িয়ে অরুর হাত শক্ত করে চেপে ধরে বলল, স্টপ অরু, জাস্ট স্টপ। কি মনে করো নিজেকে তুমি? হ্যাঁ, আমি কিছুই জানবো না তোমার আর রাজের ব্যাপারে, তাই না? মানে? ও, এখন তুমি মানেটাও বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি না বোঝার ভান করছো, যেটা করতে তুমি অনেক এক্সপার্ট। ভুল ভেবেছিলাম প্রথমে রাজের কথায়, কিন্তু নিজের চোখে দেখাটাকে কিভাবে ভুল বলি। ড্যাম ইট। কথাটা বলার পর আহান অরুর হাত ছেড়ে দিয়ে ধাক্কা মারল। অরু পড়ে যেতে গিয়েও নিজেকে সামলালো। চোখ দিয়ে অশ্রু বিনা বাধাই গড়িয়ে পড়ছে, অথচ আহানের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। রাগে এমন অবস্থা হয়েছে যে কারোর কথা সে শুনতে রাজি নয়। চোখে দেখাও কিছু জিনিস ভুল হয়, আপনি আমাকে এক্সপ্লেইন করার সুযোগটা তো দিন। নো নিড, যা দেখার তা দেখে নিয়েছি, আর বোঝার তা বুঝে নিয়েছি। অরু কিছু বলতে যাবে তার আগেই রোশান আহান আর অরুকে ডাকতে আসলো। আহান, নিচে তোদের দুজনকে ডাকছে, অনুষ্ঠান এখনই শুরু হবে। আসছি, তুই যা। রোশান চলে গেল। আহান চলে যাওয়ার জন্য দুপা বাড়ালো, তারপর পেছন ফেরা অবস্থায় বলল, আমি চাই না আমার বোনের এঙ্গেজমেন্টে কোনো ধরনের ঝামেলা হোক। আশা করে নিচে এমন কোনো সিক্রেট করবে না যাতে। চিন্তা করবেন না, আমি এমন কিছুই করব না। গুড। একবার আমার কথা। ঘৃণা করে আমি তোমাকে। আই জাস্ট হেট ইউ অরু। আর হনহনিয়ে নিচে গেল। ওর ওয়াশরুমে গিয়ে মুখটা পানির ঝাপটা দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু ভেতরে ওরও নিজেকে ঠিক রাখতেই পারছে না। অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পন্ন হলো। পুরো অনুষ্ঠান আহান একবার অরুর দিকে তাকায়নি। সকাল সকাল অরুর ঘুম ভাঙতে এসে দেখতে পাই তার রুমে কোথাও আহান নেই। অরু ফ্রেশ হয়ে নিচে নামলো। মা, নাস্তা করতে বস। মামুনি স্যার। কি এখানে স্যার স্যার করছিস? আহান তো এখন তোর বর। মামুনি, ওনাকে দেখতে পাচ্ছি না যে। ও তো অনেক আগে অফিস চলে গিয়েছে, ওর নাকি কি একটা দরকারি কাজ পড়ে গিয়েছে। ও আচ্ছা মামুনি, আমিও আসি। আরে নাস্তা তো শেষ কর, পরে করে নিব। ওরু আর দেরি না করে অফিসে চলে গেল। অফিসে যেতে একটু লেট হয়ে গেল। অফিসে ঢুকতেই আহানের মুখোমুখি হতে হয়। আহানের ফেস পুরো রাগী। মিসেস অরুণিমা, এটা আপনার বাসা না, যখন ইচ্ছা আসবেন। এটা অফিস, এখানেও কিছু নিয়ম আছে। সরি স্যার। আহান কিছু না বলে তার কেবিনে চলে গেল। আহানের এই ব্যবহারে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওরু, স্যারের সাথে কোনো ঝামেলা হয়েছে? না, আমার স্যারের কেবিনে যেতে হবে। ওকে, যাও। ওরু আহানের কেবিনে গেল, কিন্তু ভুলে পারমিশন না নিয়ে ঢুকে পড়ল। আহান রেগে গিয়ে বলল, হোয়াট দ্য হেল? কেবিনে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয় তা জানো না? সরি স্যার। ডোন্ট নিড ইয়োর সরি। আসলে কি জানো, এই সরি ওয়ার্ডটা তোমার কাছে খুব কমন। যখন যেখানে সেখানে বলে দাও, বাট সব সরি এর ক্ষমা হয় না। স্যার, কালকের ঘটনাটা। পাস্ট ইজ পাস্ট। আমি শুনতে চাচ্ছি না, তুমি এখন যেতে পারো। ওরু কান্না করতে করতে চলে গেল। ওরুকে এত কথা শুনিয়ে আহানের নিজের কাছেও খুব অপরাধ বোধ করছে। রাগের মাথায় টেবিলে থাকা গ্লোবটা ছুঁড়ে মারল, সাথে সাথেই ভেঙে চুরমার হয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। ওরু না খেয়ে আসার ফলে তার মাথা ঘোরাচ্ছে।
আহান বাড়ি যাওয়ার জন্য চলে যাচ্ছে। অরুও যাওয়ার জন্য এক পা বাড়াতে তার মাথা ঘুরে উঠল, ফলে সে ফ্লোরে পড়ে যায়। সোয়া অরু বলে চিৎকার দেয়। আহান সবার চিৎকার শুনে থেমে যায়। আহান তাড়াতাড়ি করে অরুর কাছে গেল। আহান দেখল অরু অজ্ঞান হয়ে গেছে। আহান অরুকে কোলে করে গাড়িতে নিয়ে গেল। এরপর সোজা বাসায় নিয়ে এসে ডক্টরকে কল দিল। ডক্টর এসে চেক আপ করলো, বলল দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে। ডক্টর কিছু ওষুধ লিখে দিল। অরুর জ্ঞান ফেরার পর, না খেয়ে কি প্রমাণ করতে চাচ্ছ তুমি? আমি আহান উঠে চলে গেল। এভাবে কয়েকদিন আহান অরুকে অ্যাভয়েড করলো। অরু এসব সহ্য করতে পারছে না। সব সময় অরু কাঁদত। একদিন সবাই ডিনার করার জন্য বসলো। আহানের পাশের চেয়ারে যেই না অরু বসতে যাবে, তখনই আহান উঠে চলে যায়। আহানের অরু এতে অনেক কষ্ট পায়। অরু না খেয়ে চলে গেল। অরু রুমে এসে পুল সাইডে বসে কাঁদতে লাগলো। আহান রুমে এসে দেখলো অরু কান্না করছে, আর কান্না গলায় কি যেন বলছে। আহান কান পেতে শুনলো। কেন আপনি একবার আমাকে বলার সুযোগ দিচ্ছেন না? আমি আর এই ইগনোর সহ্য করতে পারছি না। এটা আমি কি করলাম? অরুর প্রতি কোনো অন্যায় হচ্ছে না তো? আচ্ছা, অফিসে তো সিসিটিভি ফুটেজ চেক করতে পারি। আমিও মাথা মোটা সব চেক না করে অরুকে কষ্ট দিয়ে ফেললাম না তো? আহান আর এক মুহূর্ত নষ্ট না করে অফিসে চলে গেল। অফিসে সিসিটিভি ফুটেজ চেক করে দেখলো রাজি অরুর সাথে জোরাজুরি করছিল। আহান নিজের উপর অনেক রেগে গেল। তারপর সে বাড়ি চলে এলো। আহানের চোখে পড়লো স্টোর রুম। তার হঠাৎ মনে পড়লো আফরার এঙ্গেজমেন্টের আগের দিনে আহান প্রায় সব রুমে সিসিটিভি লাগিয়ে দিয়েছিল, যাতে পরের কোনো প্রবলেম না হয়। আহান স্টোর রুমে সিসিটিভি ফুটেজ চেক করলো। আহান এখন নিজের ভুল নিজে বুঝতে পারলো। আহান এখন রাজের উপর এমনভাবে খেপে গেল, যদি রাজ তার চোখের সামনে থাকতো তাহলে তাকে নির্ঘাত তাকে মেরে ফেলতো। আহান এবার গাড়ি নিয়ে সোজা রাজের বাড়ি চলে গেল, কারণ আহান আর এক মুহূর্ত নষ্ট করতে চায় না। রাজ এমনিতেই অনেক ক্ষতি করেছে, এর শাস্তি তো ওকে দিতেই হবে। আহান রাজের বাড়ি গিয়ে দরজায় খুব জোরে ধাক্কা দিল। যেই না রাজ দরজা খুলল, অমনি আহান কিছু না বলে মারতে লাগলো। রাজও বুঝতে পারলো আহান তাকে কেন মারছে। আহান এমন ভাবে মারলো 3 থেকে 4 মাস হসপিটালে পড়ে থাকতে হবে। আহান বাড়ি এসে দেখলো অরু কাঁদতে কাঁদতে পুল সাইডে ঘুমিয়ে আছে। আহান অরুর কাছে গিয়ে তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। আহান অরুর পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে অরু ঘুম থেকে উঠে দেখলো সে আহানের বুকে ঘুমিয়ে রয়েছে। অরু অনেক অবাক হলো, তারপর কি মনে করে সরে গেল। আহানেরও ঘুম ভেঙে গেল। অরু এভাবে চলে যাওয়ায় আহান মুচকি হাসল। রাতে আহান আফরাকে বলল যেন অরুকে কিছুক্ষণ তার কাছে আটকে রাখে। আফরাও কথা মতো আটকে রাখলো। প্রায় 1 ঘন্টা পর অরু তার রুমে গেল, কিন্তু দেখলেও পুরো রুম অন্ধকার। অরু লাইট জ্বালাতে গেলেই কোথা থেকে যেন অনেক গোলাপ ফুলের পাপড়ি তার উপর পড়তে থাকলো। অরু একটু সামনে এগিয়ে গেল। সামনে অনেক বেলুন আর তার উপর সরি লেখা। অরু বুঝতে পারলো এটা আহানের কাজ। অরু দেখলো পুল সাইডে আহান কতগুলো বেলুনের মাঝে বসে আছে কান ধরে। অরুর খুব হাসি পেল। আহানেরও ভালো লাগলো অরুর হাসি দেখে। অরু আহানের সামনে আসলে আহান বলে, অরু প্লিজ আমাকে মাফ করে দাও। আমি না জেনে অনেক অন্যায় করেছি তোমার সাথে। আমি রাজকে নিজের হাতে শাস্তি দিয়েছি। অরু অবাক হয়ে গেল আহানের কথায়। আহান আবার বলতে শুরু করলো, অরু, ওই দিন তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওই রাজের বাচ্চা সব ভেস্তে দিল, আর আমি শুধু শুধু তোমার উপর রাগ দেখিয়েছি। অরু, তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। অরু এবার মুচকি হেসে দিল। যে শাস্তি দিব মানতে পারবেন? অরু আহানকে জড়িয়ে ধরে বলল, এভাবে জড়িয়ে ধরেন 20 মিনিট, এটা আপনার শাস্তি। আহান অরুকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, 20 মিনিট না, পুরো জীবন এভাবে থাকতে রাজি। আই লাভ ইউ অরু। আই লাভ ইউ টু মিস্টার ডেভিল। সারা জীবন কিন্তু চাই। রাজি। রাজি না হলেও জোর করে রেখে দিব পেতনি। আহান পেতনি বলে অরু আহানের পেটে জোরে একটা চিমটি দিয়ে সরে গিয়ে বলল, আমি পেতনি? যান, কথা নেই আপনার সাথে। আহান এগিয়ে গিয়ে বলল, কথা বলবা না? না। আহান এগিয়ে আসতে অরু দৌড় দিল। আহান অরুর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, মিসেস নাগিন আজ কিন্তু ছাড়ছে না। মানে? আহান অরুর কানে কানে বলল, মানে হলো মমকে দাদু বানাতে হবে না, বুঝো নাই? অরুর দিকে তাকিয়ে চোখ টিপ মারলাম। অরু লজ্জা পেয়ে গেল। আহান তার উত্তর পেয়ে গেল। অরুকে কোলে নিয়ে বিছানায় নিয়ে গেল। অরুর কপালে একটা কিস করলো। বাকিটা ইতিহাস। কয়েক মাস পর আফরার বিয়ে হয়ে যায়। আফরা বিয়ে অনেক ধুমধাম করে পালন করা হয়। মিনার আর আফরা হ্যাপিলি সংসার করছে। 4 বছর পর একটা ছোট্ট পরী মুখ ফুলিয়ে বসে আছে। পরীটার কেউ না, আহান আর অরুর ছোট্ট পরী আদরি।
সবার চোখের মনি আর সবার আদরের হওয়ায় তার নাম রাখা হয় ইর্তিজা আদরি। দেখতে আহানের মতো কিউটের ডিব্বা, কিন্তু হাসিটা অরুর মতো টোল পড়া। আহান তো সেই লেভেলের খুশি, কারণ আহানের সবচাইতে প্রিয় অরুর টোল পড়া হাসিটা। আদরি আদো আদো কথা বলে সবাইকে হাসায়। আদরি চোখ ছোট ছোট করে অরুর দিকে তাকিয়ে আছে। আহান তা দেখে বলল, কি হলো আমার পরিটার? পাপা, তুমি কি জানো আমি আইসক্রিম মাম্মাম খেয়ে ফেলেছে? ওই কি বলেছে আমি খেয়েছি? না না পাপা, মাম্মাম খেয়েছে। ওরে আদরি, তুমি কি জানো না তোমার মাম্মাম একটা আইসক্রিম আর চকলেট পেটুক? ঠিক বলতো পাপা। কি আমি পেটুক? থাকো তোমরা বাবা মেয়ে। অরু মুখ ফুলিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। আহান আর আদরি চুপি চুপি অরুর পিছনে আসলো। এরপর দুজন দুই দিক থেকে অরুর দুই গালে কিস করলো। ক্যামেরায় বন্দী হলো আরো একটা ছবি। অরু হেসে দিল দুজনের এমন কাণ্ড দেখে। দেওয়াল জুড়ে তাদের দুষ্টুমির মুহূর্তের সব ছবি। একটাই আহান আর আদরি অরুর মুখে কেকের ক্রিম লাগিয়ে দিচ্ছে, তো অন্যটাতে আদরিকে অরু আর আহান দুজনে দুই দিক থেকে জড়িয়ে ধরার ছবি। এইভাবে হাসি খুশিতে যেন বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে। সমাপ্ত। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান।